ডাইলের পরিমাণ বেশি বললাম পরে আমি ওইটা যখন বানিয়ে গেছি তখন নতুন কেমন ইনটেক আওয়াজটা স্যার কয় না রেগুলার এসিটা ফুল মাল নাই তো নতুন ইনটেক বাংলা গেল এটা আনছি এর কাছে আর এসি বন্ধ হয়ে যায় সবাইকে আসতে বলো সবাইকে আসতে বলো আমরা আসি আমার হয়েছে ধন্যবাদ সবাইকে আমরা এসে পড়ি পরিচালক মহোদয় এসে পড়েছেন আর কি আমাদের প্রেজেন্টেশনের সময় প্লিজ আমরা আসি সবাই প্লিজ সবাই বসে পড়ে আমরা প্লিজ প্লিজ স্টপ আসেন আপনারা এসে পড়েন সবাই আসো আচ্ছা আমরা মিটিংটা শুরু করি মনে রাখতে হবে যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করাও কিন্তু একটা কাজ
নির্দিষ্ট সময়ের পরে কাজ চলমান রাখা কিন্তু এটা কাজ না। যাকে কাছে বলে সেটাকে ধরে নেওয়া হবে যে প্রফেশনালি গ্রহণযোগ্যতা কমে যাবে। ঠিক আছে, যাকে কাছে বলে আমরা শুরু করি যে প্রেজেন্টেশন তিনটা এতে আমি পিডিকে বলছি যে পুরোটা পরিচালনা করা। স্যার ধন্যবাদ। আমরা স্যার সকাল থেকে শুরু করেছি। আমরা তিনটা গ্রুপে ভাগ হয়ে ইকোনমি এবং ইনফ্রাস্ট্রাকচার। তো তিন টিম কাজ করেছে এবং তাদের বেস্ট এফোর্ট এবং তুমি টিম লিডারদের একটু বক্তব্য দিতে জি সেটাই হবে স্যার। তারা কাজ করেছে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। এবং ম্যাডামও ছিলেন, ম্যাডাম উনিও দেখলাম খুব আগ্রহী এবং এক পর্যায়ে দেখলাম তার স্কুলের সাথে লজিক্যালি একটা ইয়ে হচ্ছে আর বার্গেনিং হচ্ছে আর কি, এটা উৎসব আনবে আর কি। তো এই প্রতিটা গ্রুপে এবং স্যার হয়েছে স্যার আমাদের ওই কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে হচ্ছে পরস্পর বিরোধী আর্গুমেন্ট হয়েছে যেটা পজিটিভ মনে করে আর কি। সেই অনুযায়ী তারা রেডি করেছে এবং সময় পেলে হয়তো আরও ভালো করতো, সময়টা যেহেতু নাই, এটা একটা আমাদের লিমিটেশন। আর যেহেতু স্যার বিষয়টা অনেক বড় মিলেশনের উপর, আমরা 2 বছর কাজ করে যে জিনিসটা গ্রাফস করেছে, তারা যে সকাল থেকেই করেছে তার জন্য তারা সাধুবাদ পাওয়ার যোগ্য এবং তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর কথা বলাবো না স্যার, এখন প্রথমে স্যার 3 গ্রুপের 3 লিডার ছিলেন, সেই 3 লিডারকে আমি অনুরোধ জানাবো যে সারাদিনে কিছু একটা মানে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার পরে ম্যাডামও কিছু বলুক যেহেতু ছিলেন আর কি, তারপর আপনার গ্রুপ ওয়াইজ প্রেজেন্টেশনে চলে যাচ্ছে। ধন্যবাদ। আমার মনে হয় যারা টিম লিডার ছিলেন তারা সার্বিক একটা চেহারা দেন, তারপরে এখানে প্রেজেন্টেশন পুরো টিম ধরে। ইকোনমি জাকিয়া কোথায়? আচ্ছা ঠিক আছে, ইকোনমি যে টিম লিডার সাইফুল, তাকে অনুরোধ জানাচ্ছি আমি ওই ব্রিফ করার জন্য তার এক্সপিরিয়েন্স। বলো বলতে বলো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্যার। তিনটা কম্পোনেন্টের ভিতরে আমরা দ্বিতীয় কম্পোনেন্টে কাজ করেছি, যেটা ছিল যে ইকোনমিক বেস কম্পোনেন্ট আর কি। তো আমরা চেষ্টা করেছি যে মিলেশনের উপজেলার জন্য ভবিষ্যতে যাতে ইকোনমিক একটি বেস, স্ট্রং বেস তৈরি হয়, সেই জন্য কিছু বিষয় বিবেচনা করে আমরা কিছু পলিসি লেভেলে কিছু প্রস্তাবনা দেওয়ার চেষ্টা করেছি আর কি। তো আমরা যদি একটু সংক্ষেপে বলি যে আমরা কিছু জিনিস বিবেচনা করে, বিষয়টা হলো প্রেজেন্টেশন এখানে এসে সেটা হলো যে তোমরা এই কাজটা করতে গিয়ে ওভারঅল একটা পিকচার দেওয়া, কি কাজ করছো সেটা আমরা পরে দেখবো, যে কী কারণে কাজটা আর একটু হলে ভালো হতো, কী কারণে এইটা আমাদের কোন জায়গাটায় তোমার মনে হয়েছে যে টিম কম্পোজিশনের সমস্যা, অথবা আমাদের কোন ফ্যাসিলিটিস বা সার্ভিস নেক্সটে আমরা যখন দিব তখন জানি এই জিনিসগুলো মাথায় রাখি। বিষয়টা হয়ে গেল। কাজের এক্সপিরিয়েন্সটা আমি একটু শেয়ার করি যে স্যার যদি ফার্স্টে বলি যে মানে প্রথমে যেটা মনে হচ্ছে যে সময়টা আর একটু হলে ভালো হতো, দুটো ফেজে যদি ভাগ করতে পারতাম। যে এখানে যেটা ছিল যে আমরা হয়তো 2-4 জন প্রজেক্টের বিভিন্ন বিষয় বা এরিয়া পরিচিতি, যেটা ভেরি ইম্পর্টেন্ট ছিল যে আমার ওটার কোন জায়গায় অবস্থিত, তার সারাউন্ডিংস এর কি অবস্থা, ভৌগোলিক অবস্থা আর কি। তো সেই ব্যাপারে একটু ব্রিফিংটা রিয়েলাইজ করা, আমরা অনেকগুলো থিমেটিক ম্যাপ নিয়ে কাজ শুরু করেছিলাম, সেগুলো একটু সবার কাছে পরিচিত করা, কোনটা কি ইম্প্যাক্ট, এই বিষয়গুলোর জন্য আমার মনে হচ্ছে আরেকটু সময় হলে ভালো হতো। আর এরপরে হয়তো আমরা প্ল্যানিংটা নিয়ে চিন্তা করতাম। তো টাইম একটা ইস্যু। আর দ্বিতীয় যেটা, সেটা হয়তো আরো তেমন কিছু না, আমার কাছে মনে হচ্ছে যে টাইমটা হলেই ভালো হতো। আর আমরা পারস্পরিক আলোচনার বিষয়টা ছিল, এখানে বিভিন্ন পেশার মানুষ ছিল, এটা একটা খুব পজিটিভ দিক ছিল। আমরা আর্বান প্ল্যানার ছিলাম, আর্কিটেক্ট ছিলেন, তো আমরা একটা টিম ওয়ার্কের মতো হয়েছে। তারা তাদের কনসেপ্ট গুলো আমাদের সাথে শেয়ার করেছে। তারা একটু, আমরা একটু ব্রড স্কেলে কিছু প্রস্তাবনা রেখেছি, তারা একটু স্মল স্কেলে। তো এটা অন্তত আমি আমার গ্রুপের ক্ষেত্রে বলতে পারি যে খুব ভালো একটা টিম কম্বিনেশন ছিল, ডিজাইনের ক্ষেত্রে বিশেষ করে এবং কনসেপ্ট বিল্ড আপের ক্ষেত্রেও। আর
মূলত এই আর্টসের আরেকটা যেটা আমাদের ক্ষেত্রে কাজে লেগেছে, আমি জানি না অন্যদের গ্রুপে কিনা, যে আমাদের গ্রুপে কয়েকজন মেম্বার আমরা পেয়েছিলাম যারা ফিল্ড ভিজিটের এক্সপিরিয়েন্স ছিল তাদের। তো এটা আমাদের খুব ভালো কত কাজে লেগেছে, তারা জায়গাটা ভিজুয়ালাইজ করতে পারছে, তারা জায়গাগুলো ঘুরে দেখেছে। তো আমরা যখন ফিউচারের কথা চিন্তা করে প্ল্যান করার জন্য আসছিলাম বসছি, তখন ওই জিনিসটা খুব কাজে লেগেছে। তো এটা যদি সব গ্রুপেরই সুবিধাটা থাকে, আমার মনে হয় এটা ফিউচারে খুব ভালো একটা কাজে দেবে। ধন্যবাদ। তারপর স্যার সোশ্যাল পয়েন্ট অফ ভিউ অর্থাৎ সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার টিম লিডার কোনো অর্জন আছে? স্যার সোশ্যালের এখানে যে জিনিসটা হয়েছিল, এখানে টিমের কিছু মেম্বার এলাকা ভিজিট সম্পর্কে ধারণা ছিল, কিন্তু জিনিসটাকে ধরে নিতে ম্যাপগুলো সম্পর্কে কনসেপ্ট সবার সময় নিতে একটু সময় লেগেছে। এক্ষেত্রে স্যার ইন ফিউচারে যদি এই ধরনের কাজ করা হয়, সোশ্যাল এবং ফিজিক্যাল ফিচার রোড নেটওয়ার্কিং ম্যাপগুলো সম্পর্কে মনে হয় একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য একটা সময় থাকা উচিত। থাকলে ওইটা সম্পর্কে যখন ধারণা হবে, হওয়ার পর কী কাজটা করবে এই বিষয়ে তারা একটা নিজেদের মধ্যে আলোচনা করে যদি কংক্রিট ডিসিশনে আসার পরে মনে হয় যে ডিজাইন স্টেজে গেলে জিনিসটা আরও ভালো হতো। তবে আমাদের এই টিমের মধ্যে 3 জন অলরেডি এলাকা সম্পর্কে ভিজিট ছিল, ওরা জানছিল, যা অবহিত ছিল। আর দ্বিতীয়ত জিনিসটা ছিল যেহেতু সোশ্যাল নিয়ে কাজ করেছে, এইখানে কংক্রিট আমরা একটা জনসংখ্যার কথা বলতে পারি না যে ইকোনমিক জোন হওয়ার পর কত জনসংখ্যা হবে বা এটার সোশ্যাল ইমপ্যাক্টটা কী আসতে পারে। এখন জনসংখ্যা বেশি হলে সোশ্যাল ইমপ্যাক্টটা বেশি আসবে, এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। আর সঙ্গে ইকোলজির ব্যাপারটাও চলে আসছে, সামাজিকভাবে অবক্ষয় হলে কী হতে পারে। এই কারণে সর্বশেষ জিনিসটা বেশ ভালোই হয়েছে, যেহেতু এখানে প্রাকৃতিকভাবেই একদিকে সমুদ্র, অন্যদিকে হচ্ছে পাহাড়ি এলাকাটাকে পর্যটন নিয়ে মানুষকে যাতে সুবিধা দেওয়া যায়, দেওয়ার পর টিম কম্পোজিশন করে বর্তমান যে যারা জনগণ আছে তাদেরকে ঠিক রেখে, কৃষি জমি এবং ইকোলজিকে ঠিক রেখে, সোশ্যাল বাইন্ডিংটা যাতে ঠিক রেখে কাজ করা যায়, এই ধরনের একটা জিনিস দাঁড় করা হয়েছে। আমরা বিস্তারিত পরে যখন উপস্থাপনা করবো তখন দেখা যাবে। ইকোলজি যেটা কি সামনে আসো। ধন্যবাদ স্যার। তো আমার টিমটা ছিল স্যার ইকোলজি নিয়ে কাজ করেছি আমরা। তো প্রথমেই যেই কনস্ট্রেন্টটা ছিল স্যার, মানে ইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউটা স্যার ধরাটাই, তো যেহেতু আমার পাহাড় আছে, সমতল ভূমি আছে, আর এই পাশে সমুদ্র আছে, প্লাস সাথে আমার এখানে ইপিজেডেরই আছে। তো এটা একটু ধরতে আমাদের যারা টিম মেম্বার ছিল তাদের একটু সময় লেগেছে, ওদেরকে ব্রিফ করতে হয়েছে অনেক কিছু। স্যার আমাদেরকে অনেক হেল্প করেছেন, প্লাস আমাদের কনসালটেন্টরা ছিল, ওরা হেল্প করেছেন। স্যার আমার কাছে যেটা মেইন কনস্ট্রেন্ট সেটা হচ্ছে স্যার আমার সময়টা একটু বেশি হলে পরবর্তীতে আমাদের সুবিধা হবে, অন্য যদি আর কোনো ওয়ার্কশপ করতে যাই তখন এটাই স্যার, কিছু কোনো সমস্যা নেই। কনসালটেন্টদের মধ্যে কেউ আছেন? ওভারঅল আমি 3টা গ্রুপেই দেখেছি এবং তাদের কোয়ারি ছিল অনেক, কোয়ারিকুলার অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি এবং যেটা দেখেছি তাদের আউটপুটটা কিন্তু অসাধারণ আমার কাছে মনে হয়েছে। এবং টিম কম্বিনেশন সবাই মিলে যেভাবে কাজ করেছে এটা খুবই মানে আশাব্যঞ্জক এবং কাজ কিন্তু খুব ভালো হয়েছে। রাজিয়া সুলতান রাজিয়া সুলতান ওটা আছে। এখানে আছে রাজিয়া, এখানে আমি ধরেই বলতেছি। সবাইকে অনেক ধন্যবাদ। আমি 3টা গ্রুপে কাজ দেখলাম। সবার কম্বিনেশন ভালো, সবার ওয়ে অফ থিঙ্কিং খুবই ভালো, আর তারা যেভাবে চিন্তা করছে খুবই আশাব্যঞ্জক। ভবিষ্যতে যদি এই ধরনের কাজগুলো হয়, শুরু থেকে যদি তাদেরকে আরেকটু ভালোভাবে ইনভলভ করা যায় তাহলে আমার মনে হয় তা আরও ভালো হবে। এটাই। তালজিদ নেই? আচ্ছা ম্যাডাম, আপনি খালি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন আমার সাথে। আমি একটাই বলবো যে আমার স্টুডেন্টসদের এখানে একটা বড় অ্যাডভান্টেজ পাচ্ছি, সেটা হচ্ছে ডিফারেন্ট ডিসিপ্লিন স্টুডেন্টস প্লাস প্রফেশনালসদের সাথে কাজ করা, ব্রেনস্টর্মিং করা। এটা খুবই একটা বড় অপরচুনিটি ছিল ওদের জন্য। ন্যাচারাল লার্নিং হচ্ছে ওদের। তো আমি বলবো এরকম অপরচুনিটি ওরা এর আগেও হয়তো পায়নি। সো
থ্যাংক ইউ অল যে এরকম একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করার জন্য। অ্যান্ড এটাও বলবো যে ওয়ার্কশপ অ্যাকচুয়ালি এরকম শর্ট টাইমের মধ্যে হওয়া উচিত, যেখানে অ্যাকচুয়ালি ব্রেইন স্টর্মিংটা আমরা আরও করতে পারি। যখন আমি যত টাইম দিব দেখা যায় যে কাজের স্পিডটা কমে যায়, আমরা স্টুডিও ক্ষেত্রে যা দেখি। কিন্তু আজকে আমি দেখলাম ওরা স্টুডিওতে যে স্পিডে কাজ করে তার থেকে আজকে খুব ভালো, খুব অ্যাক্টিভ ছিল। সো এটা ওদের জন্য ভালো। থ্যাংক ইউ ফর দ্য ওয়ার্কশপ। থ্যাংকস। আমি সবাই বলছে যে সময় কম। ওয়ার্কশপের কাজটা হলো ব্রেইন স্টর্মিং, মানে খুব দ্রুত কাজটাকে বের করে নিয়ে আসা। সময় যত বেশি দেওয়া হবে অলওয়েজ সময় কিল হবে, এটা আসলে বেরোবে না। কারণ এখানে অনেক অপশন, যত সময় দেওয়া হবে তত অপশন, তত পারমুটেশন কম্বিনেশন হবে। মানুষ হিসাবে তার যে প্রথম রিয়াকশন সেটা কখনোই পাওয়া যাবে। সেই জন্যই ওয়ার্কশপ সবসময় সংক্ষিপ্ত, অনেক ডাটা দিয়ে দেওয়া হয়। তাতে কতগুলো জিনিস হয় যে বিভিন্ন ডিসিপ্লিন থাকাতে একটা ইন্টারাকশন হয়ে একটা দুইটা প্রায়োরিটিতে চলে আসে, মানুষ কম্প্রোমাইজটা করে ফেলে। এবং এটাই কিন্তু বাস্তবে ঘটে। বাস্তবে আমরা যে 2 বছর ধরে প্ল্যান করি সেগুলো যে এত ভ্যারিয়েবল, যখন সিদ্ধান্ত হয় তখন কিন্তু এই ওয়ার্কশপের মতো আরও কম সময়, 1 ঘন্টায় সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত কিন্তু 1 ঘন্টায় হয়। সুতরাং আমরা দেখতে যাচ্ছিলাম যে 1 ঘন্টার, এটা তো সারাদিনে একটা মাল্টি ডিসিপ্লিনারিতে গিয়ে দেখতে যাচ্ছি যে কী রেজাল্টটা আসছে, মানে যেটা কুইক রেসপন্সে বোঝা যাবে, পার্টিসিপেট। তো ভেরি গুড। আমি আমার সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে সবাই পার্টিসিপেট করেছেন। তো এখন আমরা আশা করি যে আমরা সব প্রজেক্টেই এই ইউনিভার্সিটিদের ছাত্রদেরকে এই সুযোগটা আমরা রাখবো। আমরাও শিখতে চাই, জানতে চাই, কারণ আমরা সবসময় একটা নির্দিষ্ট সরকারের ফ্রেমের মধ্যে কাজ করি, কিন্তু এর বাইরেও তো অনেক চিন্তা আছে। সেই চিন্তাগুলোকেও আমরা ওয়েলকাম জানতে চাই যে এটা আসুক, কারণ পরবর্তী 20 বছর আমরা থাকবো না। হ্যাঁ, এখানে যারা ইয়াং তারাই হয়তো দেখা যাবে যে যখন ওইটা প্রয়োগ হচ্ছে তখন তারা এটা একটা আনন্দদায়ক বিষয় হবে তাদের জন্য, যে এরকম একটা জিনিসে আমি কাজ করেছিলাম, 19 বছর পরে এটা বাস্তব হচ্ছে। ঘটনা কিন্তু তাই হয়। এখন কিন্তু কিছু হবে না, এগুলো ক্রমাগত আস্তে আস্তে ম্যাচিউর হবে। তো আমরা এই প্র্যাকটিসটা সারা দুনিয়ায় আছে, মানে আমাদের বাংলাদেশে আমরা এটা শুরু করেছি, আশা করি অন্যান্য সংস্থাও এটা শুরু করবে। আর কনসালটেন্টদের ধন্যবাদ, আজ আপনারা সারাটা দিন দিয়েছেন। আমার ধারণা আপনারাও এটা এনজয় করেছেন যে মাল্টি ডিসিপ্লিনারি আপনাদের ডাটাগুলো নিয়ে কে কেমনভাবে দেখছে, তাই না? আগে তো মানে আপনারাও তো স্ট্রাকচার ওয়েতে এইটা ভালো মাটি, খারাপ মাটি, হ্যাঁ এইখানে ওডি সার্ভেতে এইটা হয় নাই, ওইটা হয় নাই, কিন্তু আরেকটা লোক যে আরেকটা ধরনের চিন্তা করে, তথাপিত যে প্ল্যানের ফ্লেক্সিবিলিটি থাকতে হয় সেটাও আমরা বুঝতে পারি। তাও মনে হয় আমরা সময় বেশি নাই, আমরা মনে হয় এই প্রেজেন্টেশনে চলে যাই। তো তুমি এই প্রেজেন্টেশনটা কন্ডাক্ট করো। স্যার ধন্যবাদ। আমরা অলরেডি 3টা গ্রুপ বলেছি স্যার। তো 3টা গ্রুপ টিম লিডার, প্রথমে আজ ইকোলজি জাকিয়া সুলতানাকে অনুরোধ করবো তার টিমকে নিয়ে ওই কে প্রেজেন্ট করবে সেটাও ঠিক করে নাও, এবং সে প্রেজেন্ট এবং এটা সবাই থাকতে মানে এবং সেটা এবং কোশ্চেন করবে অডিয়েন্স যারা আছে, তারা কোশ্চেন করবে, সেই উত্তরটা আমরা যেন পাই। রাইট। আমি চাচ্ছি অন্যান্য 2টা গ্রুপ জানি তাদেরটাকে প্রায়োরিটি দিয়ে ইকোলজিকে প্রশ্ন করে, তাহলে ইকোলজি কোন জায়গাটা ইকোলজির সঙ্গে সাংঘর্ষিক সেটাও আমাদের কাছে গ্রুপ ইকোলজিকে আমন্ত্রণ জানাচ্ছি তার টিম সহ উপস্থিত থাকার জন্য। ঠিক আছে। তো স্যার আর্কিটেক্ট থাকাতে যে সুবিধা হয়েছে স্যার, আমাদের চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটা অথবা বোঝা যায় যে একটা সুন্দর ছাপ পড়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের প্রজেক্টে হচ্ছে কাজ এবার মনে হয় স্যার আপনার ওই যে টিচার যেমন থাকবে স্যার, এই স্টুডেন্টকে সুযোগ দেওয়া উচিত এখানে কাজ করার। করবে মানে করতে পারে না, শুরু করলেই হয়। অনেক আমরাও তো লাভবান ডিজাইন করতে তাহলে হয়তো ইন্টারেকশনটা হয়, চেহারা কিরকম হবে সেও উইন সিচুয়েশন তৈরি নেবে। অনেক খাবার সামনে রেখে অপেক্ষা করা ঠিক না, আমরা খেতে খেতে পুরো জিনিসটা
ঠিক আছে এই ইনফেকশন দেওয়া কিছু তোমার পরিচয়টা দিয়ে নিন আমাদের ভুলে গেছি স্যার আমি জাকিয়া সুলতানা, টিম লিডার ইকোলজি গ্রুপ। আমি তানভীর, গ্রুপ মেম্বার ইকোলজি। Majid, member. আমি ইসাবুল কামাল from North South University Ecology Group. আমি আব্দুর রহমান ইকোলজি গ্রুপ মানে আর্কিটেক্ট কে প্ল্যানার আমরা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ইকোলজি। আমি শারমিন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি Ecology. আমি নবনীতা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি Ecology. স্যার আমাদের গ্রুপের মেইন থিমটা ছিল ইকোলজি নিয়ে কাজ করা। তো মিশরাইতে আমরা জানি আমাদের 3 ধরনের ল্যান্ড আছে, ফ্ল্যাট ল্যান্ড, সমুদ্রের পাড় আর প্লাস হচ্ছে আমার পাহাড়। তো এই 3টা ইয়েতে আমি যখন কাজ করতে যাই আমাদেরকে বিভিন্ন ধরনের কনস্ট্রেন্ট এখানে আছে, যেমন পাহাড়ের দিকে আমার আছে এই নেই আমাদের এই মাইক এটা নো ওয়ারলেস না ওয়ারলেস মাইক এটা তো ওয়ারলেস ওয়ারলেস না নাই না ওইটা না 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 দাঁড়াও এই কথা বলে তো স্যার আমার এই পাশটা পুরোটাই পাহাড় এলাকা, এই পাশে আমার ইপিজেড আছে প্লাস আমার সমুদ্রের পাড়, এখানে হচ্ছে ম্যানগ্রোভ বন আছে আর এখানে আমার মহামায়া লেক আছে আর এটা পুরোটাই ফ্ল্যাট ল্যান্ড। তো এই জিনিসগুলো সবকিছু কনসিডার করে ইকোলজিক্যালি মানে মিশরটাকে কিভাবে ইকোলজিকে কনসিডার করে কোন কোন জায়গায় আমরা কি মানে ডেভেলপ করতে পারি সেই জায়গাগুলোকে আমরা বের করার চেষ্টা করেছি। তো আমি তো সিনিয়র, আমি এখানে মানে এটা নিয়ে কাজ করছি। তো যারা আজকে নতুন ভাবে কাজ করেছে তারা স্যার তাদেরকে বলছি আমি একটু প্রেজেন্ট করার জন্য। আমি প্রেফার করব যারা এই কিউডিডি না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার বলো না বলো মেজর ভাষা যারা শুরু থেকে মেজর কনসিডারেশন। আমরা যখন ইকোলজিটাকে কনসিডার করি তখন আমরা কিছু কিছু মেজর কনসিডারেশন আনি যে আমাদের কি কি প্রবলেম হচ্ছে এবং ওই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে আমরা সলভ করার চেষ্টা করি। তো পুরো যখন এরিয়াটা আমরা সাইট ভিজিট করি বা অন্যান্য আমরা যে ইউডিডি রিপোর্টগুলো পড়ি ওই পড়ার পর আমরা কিছু কিছু প্রবলেম আইডেন্টিফাই করেছি, প্লাস আজকের ব্রেনস্টর্মিং থেকে আমরা কিছু কিছু প্রবলেম আইডেন্টিফাই ওখানে মেজর কনসিডারেশনগুলোর মধ্যে যেটা ছিল যে আমরা প্রথমে দেখি যে ওয়াটার লগিংটা বেশি হচ্ছে। এখানে ওয়াটার লগিংটা মেইনলি কি কি কারণে হচ্ছে ওই জিনিসটা আমরা প্রথমে আইডেন্টিফাই করি, প্লাস ওয়াটার লগিং যে জোনগুলো আছে জোনগুলো কোথায় হচ্ছে এবং কি কি প্রবলেম হচ্ছে, পানিটা কতটুকু লেভেলে উঠতেছে ওই জিনিসটা আমরা আইডেন্টিফাই করি। তো এরপরে আমরা যেটা জানি যে ফ্ল্যাশ ফ্লাডের কারণে কি কি প্রবলেম হচ্ছে, কোন কোন জায়গাগুলো ডুবে যাচ্ছে বা মানুষ কি কি প্রবলেমে আসছে ওই জিনিসটা কনসিডারেশন আনি। তারপরে আমরা যেটা আইডেন্টিফাই করি যে এখানে অনেকগুলো ক্যানেল আছে এবং ছড়া মানে পাহাড় থেকে যে ছড়াগুলো নামতেছে ওগুলো পুরোপুরি কন্টিনিউয়াস একটা ফ্লো পাচ্ছে না। তো ওই ফ্লোগুলো কন্টিনিউয়াস একটা ফ্লো পাচ্ছে না। তো ওই ফ্লোগুলো আইডেন্টিফাই করি, প্লাস আমরা ওই জায়গাগুলো যে ডিসকানেকশনগুলো আছে ডিসকানেকশনগুলো আমরা মার্ক করি। ডিসকানেকশনগুলো মার্ক করি অ্যাজ এটা আমাদের এক ধরনের স্ট্র্যাটেজি থাকে যে মানে ক্যানেলগুলো যেগুলো আছে সেগুলোকে এক্সকাভেট করা, প্লাস যে যেখানে ডিসকানেকশনগুলো আছে সেখানে আবার কানেক্টেড করা। কারণ আমরা একটা মেজর ইস্যু খেয়াল করছি যেটা হচ্ছে আমরা যেখানে দেখতেছি যে ওয়াটার লগিং জোনগুলো হচ্ছে আমরা রেড কালার দিয়ে মার্ক করেছি। ডট সবুজগুলো হলো ডিসকানেকশন। না স্যার, ব্লু কালারটা মেইনলি হচ্ছে ওয়াটার ক্যানেলের, ডার্ক ব্লু যেটা আছে নেভি ব্লু সেটা হচ্ছে আমরা ডিসকানেকশন পয়েন্টটা। আর আমরা এটা খেয়াল করে দেখতে পারি যে বিভিন্ন জায়গাগুলোতে আমরা রেড মার্কগুলো করেছি সেখানে ওয়াটার লকড এরিয়া হচ্ছে। তো আমরা যেটা বের করলাম যে মেইন প্রবলেমটা যেটা হচ্ছে একটা পানি যদি ছড়া থেকে যে পানিটা আসছে সেটা যদি কন্টিনিউয়াস হতে পারতো তাহলে ওই পানিটা ওয়াটার ফ্লো হতো না, পানিটা পানির ওয়েতে ডাইরেক্ট সমুদ্রে বা বের সাইডে চলে আসতো বা নদীগুলোতে ফ্লোতে চলে যেত। কিন্তু ওই প্রবলেমটা ওটা সলভ হচ্ছিল ওভাবে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে মেইনলি ক্যানেলটা ধরে যে জায়গাগুলো ডিসকানেকশন আছে সেই ডিসকানেকশনগুলোকে সলভ করার চেষ্টা করি। প্লাস কিছু কিছু জায়গায় আমরা ডিসকানেকশনের ক্ষেত্রে খেয়াল করি যে ক্যানেলগুলো খুব ন্যারো হয়ে গেছে, সামনে এসে ন্যারো হয়েছে। তো ওগুলোকে কিভাবে এক্সকাভেট করা যায় বা এক্সপ্যানশন করা যায় ওই জিনিসটা আমরা একটা আইডিয়া করি। তো আইডিয়া জেনারেট করি মেইনলি। তো ওই জিনিসগুলো এই জোনগুলোতে আমরা দেখেছি কি কিভাবে মানে ক্যানেলগুলো কানেক্টেড হতে পারে। প্লাস আমরা যেটা করি যে মানে পুরো ক্যানেলটা বা
যে যাচ্ছে নদীর পথে যে ক্যানেলগুলো আসতেছে বা ছড়া থেকে যে ক্যানেলগুলো আসতেছে, ওই প্রত্যেকটা ক্যানেলকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ডিভাইড করি, যে প্রত্যেকটা প্রাইমারি ক্যানেলগুলো কোন কোন ধরনের হতে পারে বা সেকেন্ডারি ক্যানেলগুলো কি কি টাইপের হতে পারে, প্লাস ওই প্রাইমারি ক্যানেলগুলোর প্লাসে কি কি ফাংশন আসতে পারে, আবার সেকেন্ডারি ক্যানেলগুলোর পাশাপাশি মানে আমাদের ডেভেলপমেন্ট প্রসেসগুলোতে যেটা হতে পারে। আর আমরা নতুনভাবে একটা জিনিস প্রপোজ করা ট্রাই করি, যেটা হচ্ছে ক্যানেলগুলোর পাশে ধরে ধরে মানে একটা গ্রিন বেল্ট, ব্লু গ্রিন বেল্ট একটা প্রপোজ করি। ব্লু গ্রিন বেল্ট বিকজ অফ দ্য ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে ওভাবে রাখার জন্য আমরা ব্লু গ্রিন বেল্ট একটা প্রপোজাল আনি। প্লাস আমরা কিছু কিছু সেকশনে দেখিয়েছি যে যখন ক্যানেলগুলো মার্চ করবে, মানে একটা ক্যানেল প্রত্যেকটা ক্যানেলের কিছু কিছু কানেকশন আছে, প্লাস যখন শাখা প্রশাখাগুলো বের হচ্ছে তখন ওইসব জোনগুলোতে কি কিভাবে অ্যাক্টিভ হতে পারে, একটা ক্যানেল বা এই ধরনের মানে ওয়াটার বডিগুলো কিভাবে কতটুকু ক্লিয়ার থাকতে পারে যখন ওখানে অ্যাক্টিভিটি গুলো বাড়বে। অ্যাক্টিভিটি বাড়ার কারণে ওখানে যদি ওয়াটার বডি রিলেটেড কোনো ধরনের ফাংশন আসতে পারে, ওই ফাংশনগুলোকে অ্যাক্টিভেট করার জন্য মানুষের কনসার্নটা অনেক বেশি জরুরি। ওই জায়গাগুলো বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখতেছিলাম যে মানুষ ময়লা ফেলতেছে, ময়লা আবর্জনা ফেলে ওই জায়গাগুলোকে স্টার্ট করে ফেলতেছে, তো ওখানে একটা ডিসকানেকশন ক্রিয়েট হচ্ছে আলটিমেটলি। তো আমরা যদি ওখানে কোনো একটা ভালো পাবলিক ফাংশন দিই বা আমরা কিছু গ্রিন নোট করতে পারি, ওই জায়গাগুলোতে মাল্টিপল ফাংশন আসতে পারে, পার্ক, রিক্রিয়েশন, সিটিং স্পেস অথবা মানুষের কানেকশন হাব হিসেবে কাজ করতে পারে। এটা ছাড়া মানে আমরা যদি প্রাইমারি ক্যানেলগুলোর দিকে খেয়াল করি, ওখানে যখন অনেক জায়গায় প্রত্যেকটা জায়গায় লিঙ্ক আপ হচ্ছে, বিভিন্ন জায়গা দিয়ে যে যখন লিঙ্ক হচ্ছে তখন ওই জায়গা থেকে আমরা মার্কেট স্পেস বা ফ্লোটিং মার্কেট এই ধরনের মানে এক্সটার্নাল চিন্তাগুলো করতে পারি, যাতে করে সব জায়গা থেকে মানুষ ওই জায়গায় আসতে পারে এবং ওই ওয়াটার বডিটা অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারে এবং ইকোলজিক্যাল ব্যালেন্সটাও সেভাবে হয়। তো ওইটা আমরা একটা মেজর প্রবলেমগুলো আইডেন্টিফাই করে ওই জিনিসগুলো করেছি। প্লাস হচ্ছে ক্যানেলগুলো যে যখন ইয়ার হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে, এক্সিস্টিং সিচুয়েশনে আমরা যেটা দেখতেছি যে বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার আসতেছে, প্লাস বিভিন্ন ধরনের ব্রিজ হয়ে যাচ্ছে, ওয়াকওয়ে হয়ে যাচ্ছে, ওগুলোর কারণে যেটা হচ্ছে যে ক্যানেলে মেইনলি ডিসকানেকশন গুলো হচ্ছে। তো ডিসকানেকশন হওয়ার কারণে ওই জায়গা কন্টিনিউয়াস একটা ওয়াটার ফ্লো পাচ্ছে না, ওয়াটার ফ্লো না পাওয়ার কারণে ওইসব জায়গাগুলো কিছু কিছু সময় রিটেনশন পয়েন্ট হয়ে যাচ্ছে, কিছু কিছু সময় ডিসকানেকশনের কারণে ক্যানেলটা ওভাবে করে ফ্লো পাচ্ছে না, প্লাস আমাদের যে ওয়াটার লগিং প্রবলেমটা গ্রাউন্ড লেভেলে চলে আসতেছে বিল্ডিং এ। সো আমরা যেটা চিন্তা করি যে বিভিন্ন স্টেজে মানে যে ওয়াটার ক্যানেলগুলো আছে ওগুলো কিভাবে এক্সটেন্ড করা যায় এবং এক্সপ্যান্ড করা যায়। তো এক্সপ্যান্ড করলে বিভিন্ন ফাংশনও আসতে পারে। তো আমরা গ্রিন লেয়ারটা যে ব্লু গ্রিন বেল্টের একটা আইডিয়া জেনারেট করেছি। তো ওখানে ক্যানেল ও ওয়াটার বডির পাশে আমরা বিভিন্ন গ্রিন স্পেসগুলো আনতে পারি, প্লাস ওখানে আমরা ওটাকে অ্যাক্টিভ করার জন্য কিছু জায়গায় আমরা দিতে পারি যে ওয়াকওয়েজগুলো, এলিভেটেড ওয়াকওয়েজগুলো আসতে পারে, কিছু কিছু জায়গায় আবার চেঞ্জ করে আমরা বাইসাইকেল লেন প্লাস সিটিং স্পেসগুলো ডিজাইন করতে পারি চাইলে। তো এইগুলো মেইনলি হচ্ছে আমাদের ওয়াটার বডিকে ঘিরে একটা আইডিয়া ছিল আর ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে নিয়ে। এগুলো যে জামিনগর ইউনিভার্সিটি শুধু আমরা ইকোনমিক জোনের চারপাশে একটা গ্রিন বেল্ট দেওয়ার চেষ্টা করেছি, যে ইকোনমিক জোনের পাশে যদি গ্রিন বেল্টটা দেই তাহলে হবে কি যে পলিউশনটা হয় এটা তুলনামূলক মানে কম হবে, বা এটাকে মানে গ্রিন বেল্টটা এই পলিউশনটাকে হালকা হলেও কমায় দিবে। কারণ গ্রিন বেল্ট হলে যে এই সবুজ এরিয়াটা, আর এর পাশে হলো আমরা ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছি যে ইয়ের ফলে ইপিজেড এর ফলে যে ডেভেলপমেন্টটা হবে, যে ইপিজেড এর পাশে যে ডেভেলপমেন্টটা, যে ইপিজেড এর কারণে যে ডেভেলপমেন্টটা সেটা যেন এই এরিয়াতে হতে পারে, যে এই এরিয়াতেই হলে হবে কি যে ইপিজেড এর কারণে যে লোকগুলো আসতেছে বা এদের যে পপুলেশন যে ইনক্রিজ হচ্ছে, এই ডেভেলপমেন্ট বা মিক্সড ইউজের বিভিন্ন যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে এই এলাকাটা এদের হতে হবে। পলিটিক্যাল ডিসিশন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এখানে একটা বাতিল দিব। ইপিজেডটা যেহেতু আসলে সত্যি কথা বলতে কি জায়গাটা আসলে হওয়া উচিত ছিল না, কিন্তু আসলে পলিটিক্যাল ডিসিশন আমাদেরকে রাখতে হবে। তো আমরা চাচ্ছি যে এই যে একটা ওয়াটার বডিস আছে এটাকে এর বাইরে এই পাশে যেন না আসে, এটাকে এখানে স্টিক করে দেয়া। আর যেহেতু গ্রিন বেল্ট আমরা দিয়ে দিয়েছি, গ্রিন বেল্টটা দিয়ে যাতে করে মানে একটু কমে সেটা ম্যানগ্রোভটাকে ইয়ে করা। ইপিজেডটাকে আমরা এখানে দিব না, এটাকে এখানে ফ্রি নো ডেভেলপমেন্ট জোন থাকবে। আরেকটা বিষয় যে আমাদের এখানে ওয়াটার স্কারসিটি আছে অনেক, তো সেই ক্ষেত্রে আমরা গ্রাউন্ড ওয়াটারকে ওভার স্প্রেড করতে পারবো না। তো আমরা 4টা 5টা 6টা মানে ওয়াটার রিজার্ভারকে আমরা প্রপোজ করেছি, কারণ এটা দুইটা পারপাস সলভ করা, ঠিক আছে, যে রিজার্ভার হিসেবে কাজ করবে এবং আবার এটা একই টুরিস্ট স্পট হিসেবে কাজ করবে। বেসিক্যালি আমরা যেহেতু মিশর ডেভেলপমেন্টের টার্গেটটা ছিল 20 বছর মেয়াদী,
তো সেখানে আমরা একটু সকালে কনভারসেশন থেকে জানতে পারছিলাম যে 260 মিলিয়ন লিটার পানির প্রবলেম হতে পারে। তো দ্যাটস ওয়াই পানির বিষয়টা আমাদের মাথায় ছিল বেসিক্যালি। তো এটার সলিউশনের জন্য আমরা যেহেতু 4টা নতুন ওয়াটার রিজার্ভার প্রপোজাল করতেছি, তো আমরা এর পাশাপাশি কিছু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রাখবো, যা অ্যাজ ইউজুয়াল আমাদের ঢাকা বা ইউনিভার্সিটিতে হয়। আমরা ওই পানিটাকে খাবার পানি হিসেবে ইউজ করতে পারবো, আবার প্রয়োজন যেভাবে যতটুকু প্রয়োজন হয় ওভাবে ইউজ করতে পারবো। তাহলে দুইটা সিস্টেম জিনিস হচ্ছে, আমরা যে ফ্ল্যাশ প্যাকটা আমাদের হয় এই এলাকাতে, এই ওয়াটার রিজার্ভার বানানোর জন্য ফ্ল্যাশ প্যাকটা আমরা ব্যালেন্স করে নিয়ে আসতে পারবো। ক্যানেল ডিসকানেকশন কানেক্টেড করার মাধ্যমে ফ্লোটা কন্টিনিউ থাকবে, কন্টিনিউ থাকলে এই ফ্ল্যাশ প্যাকটা আর হচ্ছে না। এই দুইটা সলিউশনের মাধ্যমে আমরা ফ্ল্যাশ প্যাক নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবো, এবং আমাদের ফিউচারে যে পানির প্রবলেমটা হবে ওই পানির প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু হিল এরিয়া, হ্যাঁ ওই পাশটা হচ্ছে হিল এরিয়া, তো আমরা যখন সাইট ভিজিটে যাই এই সাইটটাতে দেখেছিলাম যে আস্তে আস্তে আসলে সেটেলমেন্টটা হিলের দিকে যাচ্ছে। এটা একটা বিশাল প্রবলেম, কারণ আমরা যদি চট্টগ্রামে দেখি ওর ভিতরের সাইডে ওদিকে কিন্তু হিলের উপর অনেক সেটেলমেন্ট চলে গেছে। তো ইন ফিউচারে এখানে যখন সেটেলমেন্ট আরো বাড়বে, তো এই প্রবলেমটা একটা মেজর ইস্যু দাঁড়াবে যে মানুষ হিলের উপর যেতে শুরু করবে। দ্যাটস ওয়াই আমরা কি করেছি, হিল এবং এই কারেন্ট সেটেলমেন্টের মাঝখানে একটা বাফার জোন ক্রিয়েট করেছি। এই বাফার জোনটার মাধ্যমে আমরা দুইটা সিস্টেমটাকে, মানে গ্রিন সিস্টেম আর হিলটাকে সেটেলমেন্ট থেকে ডিফারেন্ট করতে হবে। দ্যাটস ওয়াই এই সিস্টেমটা থাকলে মানুষ হিলের দিকে সেটেলমেন্ট নিয়ে যেতে পারবে না, তাদের একটা রেস্ট্রিকশন এরিয়া থাকবে। এবং আমরা এই বাফার জোনের মধ্যে কিছু গ্রিন নোড ক্রিয়েট করেছি, যেটা একটু আগে আমার গ্রুপমেট এক্সপ্লেইন করেছে। এই গ্রিন নোড গুলো থাকবে, এখানে বিনোদন কেন্দ্র হবে, স্পট হবে, বিভিন্ন পিকনিক স্পট হবে, পর্যটন কেন্দ্র হবে, বিভিন্ন ধরনের মানব এন্টারটেইন, মানে যেহেতু ফুল এরিয়াতে সেটেলমেন্ট 50 মিলিয়ন হবে, সেহেতু ওই সংখ্যক মানুষটাকে পর্যাপ্ত পরিমাণ অবকাশ দেওয়ার জন্য এই সেফটি নোটগুলো ব্যবহার করতে পারবো খুব ইজিলি। এই সাইটটা এই পাশে নদীর পাশে কিছু এগ্রো ফিশারিজ ল্যান্ড ছিল, হ্যাঁ, যেখানে তারা মাছ চাষ করতো। আমরা এই এরিয়াটাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছি। তো এই এরিয়াটা রেস্ট্রিক্ট করে দিয়েছি, এখানে টোটালি যেহেতু ওরা এই এলাকার মানুষ মৎস্যই তাদের জীবিকা নির্বাহ প্রধান উৎস, আমরা তাদের এই ঐতিহ্যটা হাতে দিতে যাচ্ছি না। আমরা চাচ্ছি তাদের এই ঐতিহ্য থাকুক, আগামী 20 বছর পরেও তারা এটার উপরেই থাকুক, তাহলে এটা আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্সও হবে, আবার তাদের একটা আর্নিং সোর্সও হবে। তো এইটা টোটালি একটা এগ্রো ফিশারিজ জোন হিসেবে দিয়ে দিচ্ছি। আর আমরা ডেভেলপমেন্টের জন্য যেহেতু ইজেট আসবে, ইপিজেড আসলে নর্মালি মানুষ আসবে, তো তাদের তো ডেভেলপমেন্ট দরকার হবে। তো তাদের ডেভেলপমেন্টের জন্য আমরা সেপারেটলি আরেকটা জোন ক্রিয়েট করেছি। অ্যাপ্রক্সিমেটলি আমাদের ধারণা আমাদের এই এই জোনটার মাধ্যমেই আমরা তাদের কভার করতে পারবো, তাদের সেটেলমেন্ট এভরিথিং যেগুলো নিডস আছে সেগুলো কভার করতে হবে। ধন্যবাদ। কেউ কি যদি থাকে আপনাদের কোনো কমেন্টস করতে পারেন? আমার একটা জাস্ট কিউরিওসিটি, রেল লাইনটা কি এইটা না এটা ভুল? এটা অসম্ভব, শুধু ফুড পয়েন্টের পাশ দিয়ে এবং এটা খুব স্ট্রেট, মানে এটা ভুল হয়েছে। আচ্ছা, কার প্রশ্ন? আমরা জানি যে ওখানে ইকোনমিক জোন হচ্ছে আর কি, তো এই জোনটা হওয়ার ফলে তো অনেক ফরেস্ট ধ্বংস হয়, তার অনেক ইকোলজি ধ্বংস হয়। এগুলো রিজেনারেট করার জন্য এই এতে কোনো ব্যবস্থা আছে কি? তারা তো বলে দিচ্ছে যে রেস্ট্রিক্ট করে দিচ্ছে, তারা এনকারেজ করছে না। যেটা ধ্বংস হয়ে গেল স্যার, ওর মানে ওটা কি পূরণ হবে কিনা স্যার? স্যার হচ্ছে বিষয়টা তো আমরা কভার করতে পারবো না, বাট আমাদের মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে যে এটা আমাদের রাখাই দরকার। এটা না হলে দেখা যাচ্ছে যে ফিউচার যে ন্যাচারাল ডিজাস্টার আছে ওগুলো হয়তো ব্যালেন্স হবে না। তো আমরা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়েছি গ্রিন বেল্টের মাধ্যমে, যে এই জোনটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, ঠিক আছে? এটা আমাদের মিনিমাম থাকতে হবে। এই যে আমরা চাই না এখানে ডেভেলপমেন্ট হোক, যেহেতু এটা পলিটিক্যাল ডিসিশন, সেটা ডেভেলপমেন্ট হবে। সেক্ষেত্রে আমাদের ডিসিশন হচ্ছে যে ওকে ডেভেলপমেন্ট করতে পারবেন, বাট মিনিমাম আমাদের এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে যে এতটুকু স্পেস আমাদেরকে ছেড়ে দিতে হবে গ্রিন সিস্টেমের জন্য, এখানে তারা হাত দিতে পারবে না।
ক্যানেল সাইড ট্রি প্ল্যান্টেশনের পরিকল্পনা আছে ব্লু-গ্রিন বেল্ট যেটা ফরেস্ট আর ক্যানেল সাইড দিয়ে হলে তো ফরেস্টের এটা তো পূরণ করতে পারবে না। বুঝি না মানে ওই ফরেস্টটা যে ধ্বংস ফরেস্ট এরিয়াতে ধ্বংস হচ্ছে, ওটা কিভাবে ওটা কিভাবে আপনি এখানে আমরা এখানে যেটা হচ্ছে যে আমরা এই ফরেস্টটাকে একবারে নো ডেভেলপ, এখানে কিছু ধ্বংস হচ্ছে না, এখানে থেকে যাচ্ছে ফরেস্টটা দেখে দেওয়া হচ্ছে এইটুকু জায়গা, যেহেতু এখানে আমাদের কিছু করার নেই, আমরা চাচ্ছি না এটা করুক, বাট এখানে আমাদের কিছু করার নাই। তো সেই ক্ষেত্রে আমরা এই আশেপাশে গ্রিন বেল্ট দিয়ে এটা কভার করার চেষ্টা করছি, আর সাথে যেটা মূলত তো গাছপালা বাড়ানো দরকার সেটা বিভিন্নভাবে করার চেষ্টা করছি, কিছু গাছ ধ্বংস হচ্ছে। এত বড় একটা ইকোনমিক জোনের ক্ষেত্রে অভিগমন স্যার সকালে যেটা পিটি স্যার যেটা বলেন যে 20 থেকে 25 লাখ লোকের অভিগমন করতে পারে না, তো এখানে এদেরকে কিভাবে সেটেল করা হয়, তাদের সেটেলমেন্টের বিষয়টা কিভাবে মানে বিবেচনায় নেওয়া হয়েছে? না মানে বিষয়টা তো তাদের ফোকাস কি, তুমি তো ফোকাস অনুযায়ী প্রশ্ন সে হলো ইকোলজিকে প্রোটেক্ট করা নিয়ে কাজ স্যার সেটাই যে আমি সেক্ষেত্রে তো সে বলে দিচ্ছে যে খাল দিয়ে পুরো অংশটাকে এই যে 5টা খাল গ্রিন দেখা যাচ্ছে সে একদম টুকরা করে ফেলছে, মানে সে বলতে যাচ্ছে যে এই টুকরার মধ্যেই থাকো, এক লাইন থেকে আরেক লাইনে ক্রস করো, এটা হলো তাদের বেসিক যতটুকু আমি বুঝছি। মানে ভিতরেই তোমার ওই যে 2 সবুজের মাঝখানে থাকবে, এইটাকে কখনোই তারা ক্রস করবে না বা সুপারসিড করবে না। এটার ক্ষেত্রে স্যার যদি এই 20 লাখ লোক হয় মিনিমাম, তাদের কি অ্যালটমেন্টটা হবে কি না, সেটা হবে না, হওয়ার তো কোনো কারণ নেই। তুমি যখন হরিজেন্টালি না হলে তুমি ভার্টিক্যালি যাবে, সুতরাং এটা অবশ্যই এদের ফোকাস না, সেটা হয়তো সোশ্যাল গ্রুপ যারা আছে তাদের ফোকাস হবে। আচ্ছা, বেসিক্যালি যেটা দিয়েছি আমরা হচ্ছে অ্যাপ্রোচিং একটা আইডিয়া, আমরা ওটাকে ডিটেল ফোকাস করে একটা আইডিয়া দিয়েছি, এটা হতে পারে, এটা পসিবল। এখানে আমার একটা প্রশ্ন আছে, সেখানে আমার দেখে মনে হচ্ছে যে এইখানে ভূমিকম্পের কতগুলো হাইট জোন করা ছিল এবং একটা রিস্ক জোন করা ছিল, সেইটা কি ভুল করে কনসিডার করা হয়নি? এখানে তো রেস্ট্রিক্টেড জোন কতগুলো ছিল লাল, আমি যত জানি নিচের দিকে, এবং সেইটা কিন্তু একই সঙ্গে সিঙ্ক্রোনাইজ হয় হলো তোমাদের যে নো ডেভেলপমেন্ট জোনের সঙ্গে। সুতরাং তোমরা এটা বলতে পারতে খুব সহজে যে যেহেতু এটা ভূমিকম্পের সেন্সিটিভ জোন, সুতরাং এখানে ডেভেলপমেন্টও রিস্কি, ব্যয়বহুল, তো এটাকে না করা, তাহলে ওইটাও আর কি কভার। আরেকটা হলো যে ওই উপরে কোনায় হিঙ্গেলের কাছে, তো এটা তো পানির জন্য কনজার্ভ করা যেত, সুতরাং ওইটাও একটা মোটা দাগে ওটাকে রেস্ট্রিক্টেড করা যেত। এখানে যেমন রেস্ট্রিক্টেড করেছে ওটাও রেস্ট্রিক্টেড করে দিতে হবে, কিন্তু এখন রেস্ট্রিকশন নাই যেহেতু, তো ধরে নিতে হবে যে সাদা অংশটা ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে? এটা স্যার আমরা ক্রিটিক্যাল জোন হিসেবে রেখে দিয়েছি, এটা হচ্ছে পাহাড় হিলি রিজন হিসেবে এটা এখানে হ্যাঁ, কিন্তু ওই পাহাড়ে তো না, ওই সাদাটার মধ্যে হলো পানির সোর্স, এই জায়গায় পানির রিচার্জ, তাই না? সবচেয়ে সেন্সিটিভ এটার পাশে স্যার এখানে একটা গ্রিন বিষয়টা গ্রিন বাফার না, বিষয়টা হলো ওইটা নো ডেভেলপমেন্ট, ওইখানেও থাকতে হবে নো ডেভেলপমেন্ট। যেখান থেকে পানি হারভেস্ট হবে সেটা নো ডেভেলপমেন্ট, রাস্তাঘাট কোনো কিছু করা যেতে পারে, সেটা কি এইটা মনে হয় আমার কাছে। তো এইটা যদি আর ফার্দার যদি প্রশ্ন না থাকে আমরা তাহলে নেক্সট গ্রুপে যাই, ঠিক আছে? তাও মনে হয় এই তারা কীভাবে কাজ করবে পরবর্তীতে, আমার মনে হয় যে তাদের মোটা দাগে 5টা 6টা এই যে কথাগুলো সিদ্ধান্তগুলো বললো, আমি দেখতে পাচ্ছি যে সিদ্ধান্তগুলো লেখা নাই। আমার মনে হয় এটা মোটা দাগে লেখা উচিত যে ওই খালটা পানি এবং গ্রিন সহ কতটুকু, এটা একটা ওইখানে সেকশন দেখতে পাচ্ছি, ওই সেকশনটা একটা দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, সেইটা দৈর্ঘ্য বুঝলাম যে অ্যালং দা খাল পুরাটাই যাবে, কিন্তু প্রস্তুত একটা স্কিমেটিক ধারণা দিতে হবে, এটা কি 100 ফিট না এটা 100 মিটার নাকি, হ্যাঁ এইটা একটা উইথটা বলতে হবে। পাশের উইথটা হচ্ছে মানে 10 মিটার, 10 মিটার রেঞ্জে আমরা ঢুকতে দিব না। খালটা কতটুকু সেটা খালটা নদী অনুযায়ী তারপরে সাইকেল স্ট্যান্ড, বসার জায়গা, এইগুলো একটা ডাইমেনশন থাকতে হবে, না হলে এগুলো রক্ষা করা যায়, ঠিক আছে? একটা পিউসি জাস্ট ইনফরমেশন শেয়ার করি, হ্যাঁ, আমাদের অ্যাগ্রো ফিশারি যেটা আছে আর কি, তো ওখানে গিয়েছিলাম আমি ভিজিটে এবার, না হয়তো আমি জানতাম না, এইটার কারণে কিন্তু ওয়াটার লসটা বেশি হচ্ছে স্থানীয় জনগণের কথা, কারণ মৌরি প্রজেক্টটা আসে নাই, মৌরি প্রজেক্টটা আনা উচিত ছিল, বর্ষাকালে মৌরি প্রজেক্ট বন্ধ হয়ে গেল, বন্ধ করাতে এখানে আর পানি পাস করতে পারে না, এর ফলে এখানে কিন্তু তোমার ওয়াটার লস হয়ে যায়, কারণ মৌরির লিঙ্কটা প্রজেক্টের সাথে লিঙ্ক করা, কাজে দেখা যাচ্ছে যে যতই আমরা ই করি না কেন, মৌরি লিঙ্কটা যদি আমরা সমাধান না করতে পারি বর্ষাকালে কিন্তু যখন ওই সিজনটা কিন্তু এই জায়গাটায় ওয়াটার লস হয়ে থাকে, এই জায়গায়
এর পেরিফেরিতে এসে দেখা যাচ্ছে সেখানেও খুব খারাপ অবস্থা থাকে। এবার আমি গিয়ে ভিজিট করে দেখলাম আর কি, সে বিষয়টা আমরা ফার্দার হয়তো বা ইনভেস্টিগেশন করে এটা একটা সলিউশন নিয়ে আসবো। তাহলে এটা তোমাদের মোটা দাগে 3 জায়গাতে যে পয়েন্ট আছে সেগুলো একটু লিখে দেবে, কারণ স্ক্যান করে তুমি যখন এটা ব্যবহার করবে তখন যেন এটা থাকে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তীটা দেখুন। এরপরে আসি আমরা ইকোনমিক্যাল অর্থনীতি গ্রুপের টিম লিডার সাইফুর তার টিমকে আসার জন্য। এটা জাকিয়া সুন্দর পরিবার স্কোপে রাখতে হবে। সাইফুর যাবে না। হবে না, ভালো হবে না। হ্যাঁ, পিছনে সুন্দর যে সুন্দর শুনবে না তো একটু ধরো একইভাবে নিচে বেসটা এটা খুলে দেয়। আসসালামু আলাইকুম। মিরসরাই উপজেলার মাস্টার প্ল্যানের ইকোনমি বেসড স্ট্রাকচার প্ল্যান আজকের যে বিষয়টি ছিল সেই বিষয়ে সম্বন্ধে আমি আলোচনা করার চেষ্টা করছি। আমি ফখরুল ইসলাম, প্ল্যানার। আমরা এই কাজটি করতে গিয়ে যে জিনিসগুলোকে বিবেচনায় এনেছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে ইকোনমিক জোন, বিশাল ওখানকার যে জনসংখ্যা, হিলি এরিয়াস, ন্যাশনাল হাইওয়ে, রেলওয়েজ, গ্রোথ সেন্টার্স, সি, ফিশিং জোন, রোড কানেক্টিভিটি, ফ্লাশ ফ্লাড, ন্যাচারাল ড্রেনেজ, ট্যুরিজম, কনজারভেশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড, স্যালাইনিটি, আর হচ্ছে ডেভেলপমেন্ট কন্ট্রোল। মানে রেস্ট্রিক্ট হরিজন্টাল আমরা হরিজন্টাল ডেভেলপমেন্টটাকে রেস্ট্রিক্ট করার কথা এখানে বলেছি। এরপরে এগুলোকে একটু সংক্ষিপ্ত আকারে বলার জন্য আমি আমার গ্রুপের যে কোনো একজন মেম্বার আসসালামু আলাইকুম স্যার। আমরা যে বিষয়টা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে ইকোনমি বেস করে হচ্ছে আমরা মিরসরাই উপজেলার স্ট্রাকচার প্ল্যানটা একটা দাঁড় করানোর চেষ্টা করেছি। তো আমরা যে বিষয়গুলো মেনলি বিবেচনা করেছি সেটা যেহেতু মিরসরাইটা ইকোনমিক জোন হিসেবে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা এরিয়া হিসেবে ডিমান্ড করা হয়েছে। ইকোনমিক জোন হিসেবে ইকোনমিক জোনটাকে আমরা করার জন্য অ্যাক্টিভেট করার জন্য আমরা যে বিষয়গুলো কনসিডার করেছি সেটা হচ্ছে ইকোনমিক জোনটার সাথে রোড কানেক্টিভিটি দেওয়ার চেষ্টা করেছি, যেন এইখানকার যে লোকজন আসবে তাদের যে গাড়ি বা অন্যান্য ট্রান্সপোর্ট যেগুলো আসবে সেগুলো যেন ঠিকভাবে বের হয়ে যেতে পারে। সেই জন্য আমরা 5টা কানেক্টিং রোডগুলো দিয়েছি। আর হচ্ছে এটার জন্য এখানকার যে পিপল সংখ্যা বাড়বে, জনসংখ্যা বাড়বে, তার জন্য হচ্ছে একটা গ্রিন টাউনশিপের জন্য একটা প্রস্তাবনা দিয়েছি। এবং এইখানে যে ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করবে তার জন্য আমরা অল্টারনেট একটা ওয়াটার সোর্সের জন্য আমরা বলেছি, যেটা হচ্ছে এই কথা না বলে শুনি আমরা। এখানে আমরা চারটা ওয়াটার রিজার্ভিয়ার হিসেবে আমরা দেখিয়েছি, যেখান থেকে হচ্ছে পাইপলাইনের মাধ্যমে আমরা যেটা প্রপোজ করেছি, পাইপলাইনের মাধ্যমে হচ্ছে ওই ইকোনমিক জোনের লোকজন হচ্ছে পানিটা ইউজ করতে পারবে। পরবর্তীতে এর পাশে আমরা একটা জোন হিসেবে ডিক্লেয়ার করেছি, সেটা হচ্ছে ফিশিং জোন। তো এটাকে আমরা টোটালি প্রিজার্ভ করেছি যেন এখানে সব ধরনের ডেভেলপমেন্ট রেস্ট্রিক্ট করা যায়, এই এরিয়াটা আমরা প্রিজার্ভ করেছি। এবং এই মিরসরাই উপজেলায় অনেকগুলো ইকোনমিক পন্ড আছে যেখানে হচ্ছে ফিশিং অ্যাক্টিভিটি করা হয়, সেগুলোকে আমরা প্রিজার্ভ করার জন্য প্রস্তাব দিয়েছি।
আশা করব। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সাবিনা মিহি, আই এম রিপ্রেজেন্টিং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। সো এখানে আমাদের মেজর কিছু পয়েন্টস ছিল যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সিস্টিং দুটো মেজর পয়েন্ট হচ্ছে মিরসরাই আর মিরসরাই আর বারেরহাট। আর জোয়ারগঞ্জ ওয়াজ an existing active bazaar when the old highway was active. নতুনটা হওয়ার পরে ওইটা থেকে একটু ফোকাসটা সরে গিয়ে ওটা বারেরহাটে শিফট করে। সো উই ওয়ার প্রপোজিং যে যখন ইকোনমিক জোনটা হয়ে যাবে তখন এইটার পুরোপুরি প্রেশার যেন এই দুইটা পয়েন্টে না পড়ে ইকুয়ালি কিছু কিছু জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যায়। সো উই ওয়ার থিঙ্কিং অফ টু স্পেসিফিক নিউ গ্রোথ সেন্টার্স যেটা এখানে আর এখানে এক্সিস্ট করছে। These are also connected to the two major roads out of the 5 that we have proposed. যেটা এখান দিয়ে এটার সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। So that's the road connectivity also that is connected to the growth centers. এখানে বেসিক্যালি আমরা প্রপোজ করছি সো দ্যাট আমার রোডের পাশেও যে ডেভেলপমেন্টটা হওয়ার চিন্তা ভাবনা করছিলাম আমরা, ওটা কমার্শিয়ালি বেসড কীরকম হতে পারে ওটা আমরা চিন্তা করেছি যে এই স্ট্রিপ ধরে আর এই স্ট্রিপ ধরে আমরা we can allow it to grow, but এটার নিচে এবং উপরে যে জায়গাটা আছে আমরা স্ট্রিক্টলি এগ্রিকালচার or residential যেটা এক্সিস্টিং ওটা আমরা সেভ করতে চাচ্ছি। we want it to be as it is. আর আমরা চিন্তা করছি যে মেবি ইন দ্য নিয়ার ফিউচার লাইক 20 years or 30 years এর মধ্যে আর মাঝখানে এই জায়গাটা হয়তো we will allow for it to grow. তো ওদেরকে সো আমাদের যে এক্সিস্টিং গ্রোথ সেন্টারগুলো ওগুলোর সাথে আমরা যে প্যাটার্নটা দেখছি ওই প্যাটার্নটার সাথে মিলিয়ে আমরা যখন এই দুইটা মেজর অ্যাক্সিস দেখছি তখন আমরা প্রপোজ করছি যে আরো দুটো আর কি গ্রোথ সেন্টার যেটা চলে যাচ্ছে আমাদের ইকোনমিক জোনের সাথে। এখন এটার সাথে আমরা আরো যেটা প্রপোজ করছি সেটা হচ্ছে যে আমাদের এক্সিস্টিং এদিকে হিলি এরিয়াতে যে ওয়াটার বডিজ আছে ওটার সাথে আমরা আরো কিছু ওয়াটার বডিজ আর কি আর্টিফিশিয়াল ওয়াটার রিজার্ভার ক্রিয়েট করব যেটা হচ্ছে আমাদের সার্ভ করবে এখানে যে মানুষ তাদের ওয়াটার স্কারসিটির প্রবলেমটাকে। এটা ছিল আমাদের একটা। আর আরেকটা যে আমাদের চিন্তা ছিল সেটা হচ্ছে যে এখানে অনেক ক্যানালস আছে, এই ক্যানালসগুলো হচ্ছে ফ্লো, কিছু ক্যানালস আছে যেগুলো ডিসকানেক্টেড আর কিছু ক্যানালস আছে যেগুলো ফ্লো করে একদম এই এন্ড পর্যন্ত চলে যাচ্ছে। তো আইডিয়াটা ছিল এরকম যে ক্যানালসটা এই সাইড থেকে ক্যানালগুলোকে ধরে ডিসকানেক্টটাকে কানেক্ট করে আমরা যদি একটা গ্রিন স্ট্রিপকে ইন্ট্রোডিউস করতে পারি যেখানে কিছু পাবলিক অ্যাক্টিভিটিস হবে, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস হবে যেগুলো আমাদের এই সেকেন্ডারি বাজার বা সেকেন্ডারি গ্রোথ সেন্টারের মাঝখান থেকে যাচ্ছে, ইনক্লুডিং দ্য ক্যানালস অ্যান্ড ইনক্লুডিং দ্য গ্রিন স্ট্রিপ টু দ্য ইকোনমিক জোন। তাহলে হচ্ছে আমাদের এই পুরো জিনিসটার যে ট্যুরিজম, ইকোনমি সব কিছুর একটা সার্কুলার একটা কানেক্টিভিটি থাকছে আর কি, যে সামহাউ সব কিছু একসাথে কানেক্টেড হচ্ছে। তো এই যে ওয়াটারের যে সলিউশনটা, আমাদের সলিউশনটা ওভাবে আসছে যে আমরা কিছু আর্টিফিশিয়াল ওয়াটার রিজার্ভার ক্রিয়েট করছি যেটার কারণে ওইটাই আমাদের পানির স্কারসিটিটাকে ফুলফিল করছে। আর কানেকশনের যে ব্যাপারটা আসছে হচ্ছে আমাদের এই গ্রোথ সেন্টারগুলো থেকে, যেটা প্রাইমারি কয়েকটা গ্রোথ সেন্টার, এগুলো হচ্ছে সেকেন্ডারি গ্রোথ সেন্টার, এগুলো রাস্তা দিয়ে কানেক্টেড থাকছে ইকোনমিক জোন পর্যন্ত। এগুলো হচ্ছে আমাদের এক্সিস্টিং আর এই রেড গুলো হচ্ছে আমাদের প্রপোজ। এগুলো হচ্ছে প্রাইমারি আর এগুলো হচ্ছে সেকেন্ডারি। এখান থেকে চলে যাচ্ছে সোজা আমাদের ইকোনমিক জোনে, যাতে এই জায়গা আর এই জায়গার মধ্যে একটা খুবই ভাইটাল কানেকশন থাকে। আর ওইটার সাথে সাথে আমরা ক্যানালসের সাথে সাথে একটা গ্রিন স্ট্রিপের একটা কানেক্টিভিটি ক্রিয়েট করছি। সো ইটস এভরিথিং ইজ কানেক্টেড টু ওয়ান অ্যানাদার। অ্যান্ড এগ্রিকালচারাল ল্যান্ডের ব্যাপারটা হচ্ছে যে আমরা এই জায়গাটা রেল লাইনের পাশে আর এই জায়গাটাকে আমরা ধরে রাখছি যে
এগ্রিকালচারাল ল্যান্ডের জিনিস। স্যার এখানে যে ভূমিকম্পের যে সেন্সিটিভিটির কথা চিন্তা করে উপরের দিকে যেহেতু খুব উপরের সেটেলমেন্টের ইয়েটা প্যাটার্নটা খুব বেশি, এদিকে একটু কম, এদিকে এগ্রিকালচারাল ল্যান্ড বেশ ফাঁকা আছে, আর এদিকে ভূমিকম্পের প্রবণতাও বেশি। এদিকে আমরা বিশেষ করে এই যে শেখ হাসিনা এভিনিউ এর নিচের দিকের যে এগ্রিকালচারাল ল্যান্ডগুলো সেগুলোকে রিজার্ভ করার কথা বলেছি। এর কারণ হচ্ছে যে এখানে আমরা এয়ারমার্ক করে দিয়েছি এগ্রিকালচারাল ল্যান্ডগুলোকে, এগুলোতে কোনো রকম ডেভেলপমেন্ট আমরা অ্যালাউ করবো না। সেক্ষেত্রে এখানে ভার্টিক্যাল ডেভেলপমেন্ট আমরা প্রস্তাব করেছি, এখানকার ল্যান্ডগুলো থাকবে। আর আমাদের গ্রুপমেন্ট বলে গিয়েছে যে এখানে যে ক্যানেলগুলোকে ওয়াটারওয়ে হিসেবে আমরা এগুলোকে ব্যবহার করব, সার্কুলার ওয়াটারওয়ে, যেটা হচ্ছে তাহলে আমাদের এই রোড যে রাস্তাগুলো আছে এগুলোর উপরে প্রেশার কমবে। সেক্ষেত্রে এখানে ওয়াটারওয়েজ, এখানে যে ওয়াটার ভেহিকলগুলো মুভ করতে পারবে, লোকজন খুব সহজেই এখানে যে বসবাস বা 5 লাখ লোকের এখানে বসবাসযোগ্য এলাকা, এখানে আবার কারণ হচ্ছে যে এখানে স্যালারিটি বেশি, এগ্রিকালচার এক ফসলি জমি এখানে। তো এইখানে এই জায়গাটাকে আমরা মানে গ্রিন জোন, গ্রিন রেসিডেন্সিয়াল জোন হিসেবে বিবেচনা করে আমরা এই রাস্তার বরাবর লিনিয়ার ডেভেলপমেন্ট হিসেবে আমরা প্রস্তাব করেছি। আর এই জায়গাটায় আসসালামু আলাইকুম স্যার, আমি তৌফিকুল আলম, নর্থ ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার। তো আমাদের এখানে পরবর্তীতে আমরা এখানে আরও কিছু, যেহেতু আমরা আগে বলে গিয়েছি যে এখানে টাউনশিপের জন্য আমরা কিছু এগ্রিকালচার ল্যান্ড ইউজ করছি, তো তার পরিবর্তে আমরা বলছি যে কিছু হচ্ছে যেমন এই জায়গাগুলোতে সিপির যেমন বড় বড় আমরা ইন্ডাস্ট্রি, সিপির বড় বড় ফার্ম দেখেছিলাম, মুরগির পোলট্রি ফার্মগুলো। তো সেক্ষেত্রে যখন আমি দেখছি যে কিছু কিছু জায়গায় যখন মানে ক্রপস হচ্ছে না, সেই জায়গায় আমরা বলতে পারি যে পোলট্রি ফার্ম করা যেতে পারে। তারপরে ফিশারিজের কথা বলেছি, এই জিনিসগুলোকে ইন্ট্রোডিউস করতে পারি। এছাড়াও আমরা এইদিকে আরও কিছু ল্যান্ড হচ্ছে এগ্রিকালচারের জন্য আর কি রেখে দিয়েছি, এগুলোকে বলছি যে মানে টোটালি প্রিজার্ভ করার জন্য আর কি রাখতেছি। এছাড়াও আমরা হচ্ছে এই পাশে যে ট্যুরিজম আর এই পাশে ইকোনমিক জোন, এই দুটার মধ্যে কিছু কানেক্টিভিটি আরও আনার জন্য মানুষের মধ্যে যেমন লোকাল মার্কেটগুলো যেগুলো সেগুলো দেখিয়ে দিয়েছি। এবং ওখানে আমরা বলছি যে ওই এলাকায় কিন্তু মহিলাদের কাজ করার প্রবণতা খুব কম, তো তাদেরকে আমরা হচ্ছে কুটির শিল্প বা এগুলোর মাধ্যমে যদি ইন্ট্রোডিউস করি, এগুলোর পাশে যদি তাদেরকে কিছু মানে ট্রেনিং সেন্টার এগুলো দেওয়া হয়, তাহলে এখান থেকেও দেখা যাবে মানুষগুলো হাট বা এই জিনিসগুলোতে তারাও আসতেছে, এদিক থেকেও মানুষগুলো যাচ্ছে, তো ওখানে জায়গাগুলোতে কানেক্টিভিটি আরও বাড়বে, তো দুটার মধ্যে একটা কানেকশন ক্রিয়েট হবে। জি, তারপরে আমরা হচ্ছে ওইখানে জানি যে জোয়ারগঞ্জে ওইখানে হচ্ছে টেক্সটাইল ইউনিভার্সিটি ছিল, তো টেক্সটাইল ইউনিভার্সিটির পাশে আমরা পরবর্তী বলছি যে টোটালি যে হিলট্রেক্স এরিয়াটা, আমাদের ওখানে কোনো ট্যুরিস্ট ট্রেনিং সেন্টার বা এরকম কোনো ধরনের কিছু ছিল না, তো তাদের জন্য হচ্ছে আমরা একটা ট্রেনিং সেন্টার, ইভেন এইখানেও কিছু মানুষ আছে যারা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বাইরের দেশে চলে যায় কাজ করার জন্য, তো তাদের জন্য কারিগরি, হ্যাঁ, তো ওইগুলোর জন্য কিছু মানে এডুকেশনাল জোন করে আমরা এখানে এডুকেশন কিছু। সাদাগুলো কি রেসিডেন্সিয়াল? জি, আমার নিজের অনুযায়ী সাদা এগুলো রেসিডেন্সিয়াল, এগুলো একটা কালার দেওয়া উচিত ছিল, সেজন্য আর কি বারে চোখ চলে যাচ্ছে ওই জায়গাটা কি। ওটাই ঠিক আছে স্যার, ওটা এক্সিস্টিং রেসিডেন্সিয়াল। আর এটা হচ্ছে স্যার যে হ্যাজ এটা হচ্ছে স্যার এয়ারমার্ক এগুলা। সো প্ল্যানারদের কাছে শুনুন স্যার, একটা জিনিস একটু গেছে, এটা হচ্ছে যে আমরা যে সেকেন্ডারি গ্রোথ সেন্টারগুলি প্রপোজ করেছি, সেখানে হচ্ছে একটা তাদের মধ্যে একটা ইন্টার কানেক্টিভিটি দেখানোর চেষ্টা করা হয়েছে, যে রাস্তা যেন মানে মূল ফোকাসটা এই দিকে না থাকে, বা এই মেইন রোডটা থেকে ডিসেন্ট্রালাইজ হয়ে মানে ডিস্ট্রিবিউশনটা যেন ভালোভাবে হয়, এই জন্য একটা নিউ রোড প্রপোজ করা হয়েছে, এটা হচ্ছে এইদিকে। আর হচ্ছে কিন্তু এই রোডটা হাইলাইটেড না কেন? এক্সিস্টিং, আর এই রোডটা হাইলাইটেড না কেন? স্যার ওটা আর্টিফিশিয়াল আর্টেরিয়াল রোড না, ওটা সেকেন্ডারি রোড হিসেবে দুইটা রোড ধরা হয়েছে স্যার, এই একটা আর একটা। এই রোডটা মানে যেন এটা স্যার আর্টেরিয়াল কম করে, মানে যেহেতু এটা ইকোনমিক গ্রুপ, ইকোনমিতে বেস দুইটা ইকোনমি কানেক্ট করার জন্য রোড ব্যাকবোনটা ইম্পর্টেন্ট অবশ্যই স্যার। তো সেক্ষেত্রে এই অবভিয়াসলি ওই সেকেন্ডারি রোডটা টার্সিয়ারিও যেটা তোমরা বলতে গেলে তো এই লাইনটা যেভাবে গিয়েছে এটা সমুদ্রের দিকে, এটাকে বাইসেট করে তো এরকম যে মেন লাইনটা আছে তার সেকেন্ডারি একটা লাইন খুব সহজেই আসতে পারতো। তুমি প্রপোজ করেছো, কিন্তু তুমি খুব শেকি ওয়েতে
বলতে যাচ্ছে না আর কি যে এটা প্রাইমারি একটা ডোমেইন, কারণ এটা তো স্কেলে কত স্কেলে 30,000, তার মানে এটা 4-5 কিলোমিটার ডাউনে, তো এটা ওইখানে একটা প্রাইমারি রোড ন্যাশনাল লেভেলে আসতেই পারে, টু অবভিয়াস। এটা আহামরি কোনো মানে কাছাকাছি কোনো বিষয় নেই। সেকেন্ডারি গ্রোথ সেন্টার ছিল তো তাই হচ্ছে রোডটাকে ওইভাবে ফোকাস করা মানে এখানে অনেক লোক আসবে, সেই লোকগুলো কি প্রাইমারি ন্যাশনাল হাইওয়ে ব্যবহার করবে? এটার মতো এতটা মানে উইথ হবে না হয়তো, এইটা এই রাস্তার উইথ এগুলো সেকেন্ডারি গ্রোথ সেন্টারগুলোকে কানেক্ট করবে, এদিক দিয়ে বের হয়ে যাবে স্যার, এটার উপর প্রেশার কমানোর জন্য মূলত ওই আর্টিলিয়াল তোমার ওই পুরা তোমার অ্যাট্রাকশনটা ওইখানে, এবং সে ওইখানে যাবে কি এই ঢাকা চিটাগাং হাইওয়ে উঠে আবার ব্ল্যাকে নামবে না, তাহলে তো ওইখান থেকে তো আমার একটা ডিমান্ড আছে। এই দিককার যে হেভি ট্রাফিকগুলো স্যার, এটা তো অন্য জিনিস, এটা তো এমবেকমেন্ট কামে ওইটার কাজ। আর যে কোনো এইখানে যে ডেভেলপমেন্টগুলো হবে তার যে ব্যাকবোন, আমি দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো যেগুলো গ্রোথ সেন্টার দিয়েছে তোমরা, সেগুলোকে কানেক্ট করলেই কিন্তু ইমাজিনারি লাইন অলরেডি দেয়। এটা আছে স্যার, একটু হালকা তো ওইটা মোটা করে দিয়ে দিলে আমরা ফার্স্ট আমরা এখানে যেটা ছিল যে ফার্স্ট আমরা নর্থ সাউথ বরাবর একটা কানেকশন দেওয়ার চেষ্টা করেছি। তো যেটা হচ্ছে যে ফার্স্টে আমরা ব্যাকবোন হিসেবে রোডগুলো ড্র করেছি, পরে কালারিং করতে গিয়ে এটা একটু ঝাপসা হয়ে গেছে আর কি, সেটা সে কি মনে হচ্ছে। এটা স্যার কনসেপ্টটা ছিল মূলত এইগুলো হচ্ছে লোকাল হাট বাজার, এই সাউথ টু নর্থ বরাবর এই কানেকশনটা স্যার দেওয়া হয়েছে। আর একটা চেষ্টা করা হয়েছে এই বরাবর, এটা স্যার একটু মোটা থাকলে ভালো হতো। এক্স্যাক্টলি স্যার, এই গ্রোথ সেন্টারগুলো ঢাকা চিটাগাং হাইওয়ে প্যারালাল আর একটা সাপোর্টিভ মানে হওয়া উচিত স্যার। এটা মানে একদম নর্থ টু সাউথ গ্রোথ সেন্টারগুলো এবং লোকাল হাট বাজারকে কানেক্ট করে স্যার ট্রাই করা হয়েছে এই কানেকশনটা দেওয়ার জন্য। আর ইস্ট ওয়েস্ট বরাবর আমরা স্যার আর কিছুটা কানেকশন দেওয়ার চেষ্টা করি। এটা হলে এখানে আমার কাছে মনে হচ্ছে ওইদিকে বাদ আছে, মাঝখানে একটা থাকলে ব্যাকবোন হিসেবে দেখা যাবে যে এইটাই পুরো সিস্টেমটাকে রান করতেছে। কিন্তু এটার সবচেয়ে সমস্যা হলো যে এই জায়গাটা অনেক নিচু ইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে কোনো কন্ট্রাডিকশন তৈরি করছে। কিন্তু আমরা মানি আর না মানি, যখন তুমি ইকোনমি বায়াস কাজ করবা, তখন তোমাকে ইকোনমিকে শক্তিশালী করার জন্য যা যা দরকার, যা যা দরকার তোমাকে তাই করতে হবে, এর কোনো মানে অল্টারনেট নাই। ঠিক আছে, কেন এখানে এই ট্রান্সপোর্টেশনের কোনো হাব নাই, কেন এখানে রেলের জন্য তোমরা একটা প্রস্তাব করো না? এটা ট্রান্সপোর্টেশন হাব আমরা বলছি হচ্ছে এই যে জায়গাগুলোতে যে আমাদের ক্যানেলগুলো কানেক্ট হচ্ছে মেইন হাইওয়ের সাথে, ওই জায়গাগুলোতে আমরা হচ্ছে ট্রান্সপোর্টেশন কোথাও নাই। এখানে তো অনেক ট্রান্সপোর্টেশন আসবে, সে কি ওই লাল আর সবুজের মধ্যে দিলে তো আরো ক্যাওটিক হয়ে যাবে। এই জায়গাগুলোর মধ্যে যেমন পরিষেবা গ্রোথ সেন্টারগুলোর মধ্যে দ্যাট ইজ দ্য কন্ট্রাডিকশন হবে। ওখানে ইকোনমিক অ্যাক্টিভিটি হবে, আবার যদি ট্রান্সপোর্টেশন হয় তাহলে তো গাবতলি আর গরুর হাট একসঙ্গে হয়ে গেলে যেটা হয় সেই জিনিসটা এখানে তো হয়ে যাবে। কারণ এখান থেকে যে ট্রাকগুলো বাড়াবে, এখনই ঢাকা চিটাগাং হাইওয়েতে যে বিশাল লরিগুলো যায়, টার্নিং রেডিয়াস নাই, ব্যাক টু ব্যাক। ওই জিনিস হলে আবার ওখানে যদি ইকোনমিক গ্রোথের অ্যাক্টিভিটি অ্যালাউ করো তাহলে তো ওটা জাস্ট কলাস করে যাবে। ওই জিনিসগুলোর জন্য একটা সেকেন্ডারি একটা, এটা আমার অবজারভেশন যে এখানে একটা থাকা উচিত। নেক্সট আর কেউ, আজকে দৌড় বলো শেষ না আরও আছে? একটা বিষয় হচ্ছে যে কৃষি পাহাড়ে সব ধরনের মানে ফার্মিং এগুলো রেস্ট্রিক্ট করে ওখানে প্ল্যান্টেশন হবে ল্যান্ডস্লাইড করার জন্য, প্রতিরোধ করার জন্য। আর হচ্ছে যে ফার্দার রেসিডেন্সিয়াল ডেভেলপমেন্টটা হবে গ্রোথ সেন্টার বেস ডেভেলপমেন্ট, যেগুলো ছড়ানো ছিটানো স্ক্যাটার ওয়েতে না করে বিশেষ করে যে গ্রোথ সেন্টারগুলোকে প্রস্তাবনা দেওয়া হয়েছে এগুলোতেই মূলত ডেভেলপমেন্টটা হবে, রেসিডেন্সিয়াল ডেভেলপমেন্ট, অন্য কোথাও না। এটাই ঠিক আছে, ওকে। প্রশ্ন আমার প্রশ্ন, কেন রেল লাইন? আমরা জানি যে ওই পাশে মানে করের হাটের ওইদিকে একটা ল্যান্ড পোর্ট হবে, যেটা হচ্ছে রামগড় পোর্ট। আমি কেন হচ্ছে ওইটার সাথে এটার কোনো কানেক্টিভিটি চিন্তা করি নাই? এক নাম্বার কোয়েশ্চেন। দুই, সেটা হচ্ছে না, এই যে she rightly pointed out, তোমরা এটা বলোই।
হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি এই পাশে হচ্ছে টুরিস্ট অ্যাক্টিভিটি খুব বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি এই পাশে বেঞ্চগুলোতে, তাহলে আমার ওই পাশে টুরিস্ট যে স্পটগুলো তারা কি ইগনোরেন্স হয়ে যাচ্ছে না? আমি তাহলে হচ্ছে কি কোনো কানেক্টিভিটি কেন দিচ্ছি না? উপরে না নিচে? এদিকে এই পাশে ইকোনমিক জোনের দিকে আমি বলছি যে বেঞ্চ বরাবর আমি টুরিস্টের জন্য বা রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটির জন্য ফ্যাসিলিটি দিব, কিন্তু আমার এই পাশেও তো অনেক ফ্যাসিলিটি আছে। আমি একটু স্পেসিফিক করি যে এটার যে পারপাসটা ছিল, এটা ছিল যে ফ্যাসিলিটিসটা এখানে কম থাকবে, এটা হয়তো বোঝার করতে, এটা ছিল হচ্ছে যে খালগুলোকে সুরক্ষা করা। কয়েকটা পারপাস ছিল, এক হচ্ছে খালগুলোকে সুরক্ষা করা যাতে এই পানিগুলো চ্যানেলাইজ হতে পারে খুব সহজেই। দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিছু আমাদের একটা পার্সপেক্টিভ ছিল ইকোনমিক পার্সপেক্টিভটা, যে ইকোনমিক বুমিংটা, সেটার জন্য আমরা এখানে মেইনলি সিটিং অ্যারেঞ্জমেন্ট, গ্রিনারি, এই জাতীয় ফ্যাসিলিটিসগুলো দেওয়া হবে, যেটার জন্য ওয়াকওয়েজ থাকবে, বাইসাইকেল লেন থাকবে, জাস্ট পুরোটার জন্য, ঠিক আছে। এইটা আর মেইন ট্যুরিজম ফ্যাসিলিটিসগুলো আমরা ডেভেলপমেন্টের প্রস্তাবনা দিয়েছি এই জায়গাগুলোতে। ওটার কানেক্টিভিটির জন্য আমি কি করছি? কোনটা? আমি টুরিস্ট স্পটগুলোকে যখন কানেক্ট করব, হ্যাঁ, খালে আপনারা দেখেন যে এই স্পটগুলো এই সেম চ্যানেলের মাধ্যমে একটা সাথে আরেকটা ইন্টারকানেক্টেড, খাল ক্যানেল দ্বারা কানেকশনগুলো ক্যানেলওয়েতে হচ্ছে আমি বিভিন্ন স্পটগুলোতে যাব, ক্যানেলগুলোতে এই স্পটগুলো হচ্ছে কানেক্টেড থাকবে। তার মানে প্রশ্নটা বুঝে কিন্তু একটা ক্রিটিক্যাল প্রশ্ন করছে, তার বক্তব্য হলো পাহাড়ের এইখান থেকে আমি ওই মাথায় যাব, তার কানেকশন আমি দেখতে পাচ্ছি না, এই ফ্যাক্ট এখানে নাই এখানে বলা নেই। এটা মাথায় নাই। এই ওয়াটার রিজার্ভিয়ার থেকে স্যার এই থেকে সরাসরি এই বরাবর যাওয়াটা সোজা মানে এইটা এটা প্রশ্ন, এটা করছেন এইখান থেকে এই বরাবর যাওয়া, হ্যাঁ এটা একটু স্লোপ, মানে এই জন্য আমরা এই প্রস্তাবনাটা রাখি নাই যে এটার সাথে এটা ডিরেক্ট কানেকশনটা আমরা এখনো দেব না আমরা আলটিমেটলি এটাতে তেমন কোনো প্রস্তাবনা রাখি নাই। প্রশ্ন হলো কি আমি মায়া যাওয়ার জন্য এই মেইন রাস্তায় থাকে যেটাই আসবো, আবার এইখানে নিচের গুলাতেও আসতে হলে আমি প্রত্যেকবার কি ঢাকা চিটাঙে আসবো? যেটা N1 মানে আমাদের হাইওয়ে, সেটা ইন্টারাপশন হবে না টুরিস্টরা আসলেও, ঠিক আছে। আমি বললাম যে ইন্টারাপশন হবে না, আমি হচ্ছে ওই ইন্টারাপশন না করে আমি যে স্পটগুলো আছে সেগুলোতে হচ্ছে মানে যাবো আসবো এরকম করবো, তো সেটার কানেক্টিভিটিটা একটু আমি বলি। এখানে একজন টুরিস্ট যখন এই যে এই রিজার্ভিয়ারটা দেখতে আসবে বা এখানে যদি একটা টুরিস্ট স্পট, আমি মনে করলাম যে আমি মহামায়া দেখবো একদিনে, মহামায়া দেখবো বা খোয়া ছাড়া কিছুটা হাঁটবো, দেন হচ্ছে আরেকটা রিজার্ভারে যাবো, কি হইতে যাবে? একজন টুরিস্ট একদিনে আমার মনে হয় না সেটা দেখে আবার তার মানে সাইকোলজিক্যাল সে স্ট্রেংথ পাবে না, এটা বলার কোনো সুযোগ না। মানে যেটা এখন ওখানে যেটা হয় যে টুরিস্ট স্পটগুলো বাই রোড কিন্তু কানেক্টেড না, আমি এই রোড দিয়ে ওরা করতেছি যে এটা আসলে ইউ পিপল ডিডন্ট থিংক অ্যাবাউট। তোমার ট্রেকিং একটা বয়স পর্যন্ত, আমি তো পকেটে টাকা আছে আমার, আর ট্রেকিং যারা করে তাদের পকেটে টাকা নেই, এটা তুমি আমার জন্য যদি না রাখো আমি বানাই ফেলবো। ইকোনমিক্যালি ভায়াবিলিটির কথা চিন্তা তুমি করো, যখন ইকোনমিক নিয়ে কাজ করবা তুমি ইকোনমিকে প্রায়োরিটি দিবা। আমার মতো বুড়া লোকদের জন্য তুমি ডিজাইন করবা। আমার ওখানে রাস্তা গাড়ি আছে, আমি এখান থেকে প্রাডও চালাই, ওই মতো থেকে ওই মতো যাই, সেটা তোমাকে দিতেই হবে। ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া তোমার তো ইকোলজি দেখার তার অর্থ না, তোমার তো ইকোলজি দেখার দরকার নেই, তুমি তো দেখবে হলো ইকোনমিক যত অ্যাক্টিভিটি আছে সেগুলো। আমি বিষয়টা কেন বলছি, কারণ এই পাশের লোকজন যারা থাকবে তারাও তো ওই পাশে যাইতে চাইবে, তাই না? এখন তারা তো অনেক ঘুরে যাবে, অ্যাক্সেস করবে, হেভি ভেহিকল যে রোডগুলো দিয়ে চলবে সেখানে তো তারা যেতে পারবে না। এটা একটা সমস্যা। আর আমার কাছে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে যে ট্যুরিজমের ক্ষেত্রে খালি পাহাড়ই দেখতে আসবে, কেন সমুদ্রতে যাবে না? আমি হলে পাহাড়ও যাবো, সমুদ্রও যাবো, পাহাড় থেকে সমুদ্র যাবো, মানে ক্যানাল ইউজ করে ওখানে আসতে ক্যানাল ইউজ করে আমি যাবো, রোড দিয়ে তো আসতে পারে। হ্যাঁ, আমার গাড়ি থাকবে, আমি বড় গাড়ি দিয়ে চলে যাবো। যেমন স্যার সীতাকুণ্ডের ওই পাশে এসে কিছু সি বিচের মতো এরিয়া, হ্যাঁ অবশ্যই যাবো, আমি এখানে যাবো ওখানে যাবো, আমার ইচ্ছা মতো ঘুরবো। আমি তো অর্থনীতিতে শক্তিশালী ঘর, আমি কেন তোমার ওই যে ক্যানেল দিয়ে গান গেতে রবীন্দ্রসঙ্গীতের পছন্দই করি, আমি রক মিউজিক, তোমাকে অপশন রাখতে হবে। তবে স্যার আমরা যেটা আমাদের চিন্তাটা ভুলও হতে পারে, সেক্ষেত্রে আমরা যেটা করেছি স্যার যে এটা তো ভুল না, ভুলই
মানে তুমি এটা করো নাই, কিন্তু তোমার করা দরকার। আমরা চিন্তা করেছিলাম এরকম স্যার যে পাহাড় কেটে রাস্তা করাটা, যে না না না, পাহাড় যে কাটতে হবে নট নেসেসারি। তুমি এই মাথা থেকে ওই মাথা তুমি কেবল করে দাও না, তোমার মানে হচ্ছে কেবল স্যার যে সেটা হচ্ছে যে সবাই তো অ্যাট্রাক্ট হবে না কেবল। কেন অ্যাট্রাক্ট হবে না? কেবল দেখতেই তো লোক যাবে, কেন তুমি দিবে না? তোমার তো এখানে বলে নাই যে তোমার 2 টাকা বাঁচাও, আমি তো যাবোই হলো টাকা খরচ করতে। সুতরাং আমাকে টাকা খরচ করে যা যা উপাদান তাহলে তোমরা অর্থনৈতিক ভাবে তোমরা শক্তিশালী। আরেকটা বিষয় যেটা হচ্ছে আমার রিজিওনাল কানেক্টিভিটি গুলো আমি কোথায় কনসিডার করেছি, কারণ যেহেতু আমার ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, রিজিওনাল কানেক্টিভিটি আমার মাস্ট লাগবে, সেটা কোথায় কনসিডার করেছি? মানে রিজন কানেক্টিভিটি কি আশেপাশে রিজনটা আমি আমার ফেনীর সাথে কানেকশন কিছু আসবে, হ্যাঁ আসবে না? না আমার এই বিদেশ্বরের মেইন কানেকশনটা ওইদিকে উত্তরে ফেনী আর দক্ষিণে হচ্ছে সীতাকুণ্ড হয়ে চিটাগাং। আচ্ছা, এটা একটু বললেন না? হ্যাঁ তো হ্যাঁ আমাদের এই যে ফেনী যাওয়ার জন্য দুইটা রাস্তা আমরা রাখছি। এটা বেরিবারটা একটা হচ্ছে ইকোনমিক জোন থেকে এই পাশে হচ্ছে সোনাগাজীর সাথে কানেকশন, আর একদম সরাসরি উত্তরে ফেনীর সাথে কানেকশন। দুইটা কানেকশন, আর এই একটা রাস্তা আর এই একটা রাস্তা, এই দুটো রাস্তা আমরা রেখেছি সীতাকুণ্ড হয়ে চিটাগাং। ইকোনমিক জোনকে কেন্দ্র করে কি রেল লাইন উপরেরটাতে কানেক্ট করছে? কোনটা? মানে ওই যে এক্সিস্টিং রেল যেটা আছে ওটা কি ইকোনমিক জোনকে কোনোভাবে কানেক্ট করা হয়েছে? না না, রেল লাইন ইকোনমিক জোনকে কানেক্ট করে, এটা বাই রোড। এই যে জায়গাটা আমরা যেটা বুঝতেছি, মানে যেটা প্রেডিকশন করা হচ্ছে যে 50 লাখ 25 লাখের মতো এমপ্লয়মেন্ট হবে, তো আমরা আমাদের ঢাকা শহরে কিন্তু 90 লাখের মতো মানুষ, তাই কিন্তু ম্যানেজ করতে পারি না এই যে রাস্তা দিয়ে। তো এইখানে যদি এরকম মানুষ হয়, যেটা আবার ইকোনমিক যে এখানে যে গুডসগুলো হবে সেটা কিন্তু যদি ট্রেন দিয়ে কানেক্ট হয় সেটাতে কিন্তু অনেক ইজি হয়, মানে ইভেনচুয়ালি সার্কুলার ট্রেনও এখানে কাজ করতে পারে। তারা ট্রেন লাইনও টানেনি, তারা খুব সাহসী ট্রেন লাইন টানতে হতো। মানে আমার কাছে মনে হচ্ছে অর্থনৈতিক গ্রুপটা তো রীতিমতো আজ থেকে 50 বছর পরেরটা চিন্তা করে দিত। সেখানেও ট্রেন লাইন দেয় নাই, সেখানেও একটা স্টল দেয় নাই। আমি এটাও বললাম, আমি তো এখানে বড় লোকরা আসবে, কোরিয়ার যারা ইনভেস্ট করছে তারা আসবে, তারপরে জাপানিজরা আসবে, ঢাকায় এসে নেমে এখানে যাবে বা চিটাগাঙে গিয়ে বীরেশ্বরায় আর কুমিরার ব্রিজের উপর বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। স্যার সে তো বসে থাকবে না, সে বলবে আমি এখানে গিয়ে স্টলটা আমি নেমে যাবো, আমার নিজের জেট দিয়ে আসবো, আমি নিজে ইয়াট নিয়ে আসবো। তোমার তো মনে হয় আমি ইয়াটের সমুদ্র ওখানে গিয়ে হারাইছি, বুঝলাম না। সোনাগাজীতে একটা অলরেডি কাজ হচ্ছে স্যার। সোনাগাজী তো এখান থেকে 10 কিলোমিটার। না না, ইকোনমিক জোন সেকেন্ড ফেজ যেটা যাচ্ছে স্যার, ওইটা স্যার এখানে সোনাগাজীর জন্য তার ডিপেন্ডেবল ভেরিয়েবল আমার বাউন্ডারির বাইরে কেন থাকবে? আমি কেন এখানে একটা ওই যে লালের মতো এখানে একটা ল্যান্ডিং গিয়ার কেন দিব না? ওয়াই নট? কি সমস্যা? আমি তো অর্থনীতি নিয়ে কাজ করতেছি, আবার ইয়েতে সেখানে থামবে, কাজ টাজ করে আমি জাপান থেকে আসবো, আবার জাপানে চলে যাবো, শেষ। কি জন্য আমি যে গিয়ে কুমিল্লার ওখানে গিয়ে বসে থাকবো, তারপরে এখানে থাকবো? নো, আমার তো পয়সা আছে। আর আমি এই যে কার্গো পাঠাবো, ওই যে লাল যেটা, ওইটা প্যারালালি রেল লাইন দিয়ে সরাসরি চিটাগাং নতুন পোর্টে যেটা হচ্ছে সেখানে পাঠাবো। কোনো কিছু আমি কালোটার মধ্যে আসবোই না, অ্যাবসার্ড। কালোটা তো অলরেডি মরে গেছে, এখনই তো রাত 12টার সময় একটা লাইন, কোনো গাড়ি ক্রস করে না, তাই না? তো আমার কাছে মনে হচ্ছে যে তোমরা আরও সাহসী হতো, অর্থনৈতিক যারা কাজ করতেছো তোমাদেরকে আরও সাহসী হতো, অ্যাগ্রেসিভ যায়, আক্রমণাত্মক। এখানে কিচ্ছু রাখবে না, কিছু নেই করলে সব ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এইখানে আমার যেটা যেটা দরকার সেটা আমি করবো। তারপরে আমরা দেখবো ইকোলজি এবং আর্কোলজি কোথায় আর কি মার্চ করলে কোথায় কি হয়, তাই না? কোথায় কমাবে। সুতরাং এটা মনে রাখতে হবে, যখন ইকোলজি তখন সেই ইকোলজি তোমাকে পাত্তাই দিবে না, তুমি যখন তখন তুমি। তো আমরা এখন দেখি যে নেক্সট যারা আছে তোমার আছে একটু সাপোর্ট করুন। ফটিকছড়ি রাস্তাটা আসলে আমাদের আছে না, রিজিওনাল কানেক্টিভিটি কিচ্ছু আছে আমাদের অফিসের পাশ দিয়ে যেটা পুরোটা মিসিং গিয়েছে, যে এখান থেকে কিন্তু কুইয়াছড়া যাওয়ার সুন্দর রাস্তা আছে আর কি, অলরেডি এটা কুইয়াছড়া, এবং এখান থেকে ওইটা আসা উচিত ছিল কুইয়াছড়া। তোমার তো ওই যে ওইখানে 12 উপর দিয়ে আছে, ওখানে আসা উচিত ছিল, এটা আসা উচিত ছিল, এটা আসা ছিল আর কি। যাই হোক, আরেকটা হলো যে আমাদের সেকেন্ড ইয়ার আমাদের যে হাইওয়ে, একটা হলো ওই বারোইহাট দিয়ে যেটা আসছে বড় তাকিয়া দিয়ে যেটা করেছে আর কি, আর একটা হলো যে সেকেন্ডটা এই যে এর পাশেটা, এটা তো আমাদের মেজর রাস্তাটা,
এই একটা ফার্স্ট আর সেকেন্ড ওই তো হলুদ রঙের এই দুটো রাস্তা না কিন্তু এক্সিস্টিং যেটা হলো ওই যে জোরারগঞ্জের সেটাই কিন্তু রোডস অ্যান্ড হাইওয়ে করছে আর কি। এই যে এটাই করছে, এটা কিন্তু আপনার 4 লেন হয়ে যাবে আলটিমেটলি। ঠিক আছে তোমাদেরটা, কিন্তু কথা হলো ওখান দিয়ে যাবে, ওখান দিয়ে তারা যাবে আর কি। এই জিনিসটা করা এটা কতটা কি হবে আমি জানি না। আর হলো নতুন করে গ্রোথ সেন্টার সেকেন্ডারি করার সুযোগ নেই, এটা অটোমেটিক গ্রো করে। যেটা যদি থাকে আমাদের সেটাকে আমরা যদি সাপোর্ট দিয়ে একটু বড় করতে হয় সেটা ভালো আর কি, নতুন করে তৈরি না করে, কারণ এটা সোশ্যাল স্পেস, এটা আমরা তৈরি হয় না। ঠিক আছে, আমরা তাহলে কি নেক্সট সাইডে ধন্যবাদ স্যার। তারপর ওই যে তোমাদের ওই যে মোটা দাগে পয়েন্টে লিখতে হবে, লিখে এগুলো স্ক্যান করে ফেলো, জাকিয়া এগুলো একটু স্ক্যান করে ফেলো করে ছবি সহ আজকের এইটা হোয়াটসঅ্যাপেরটা রোল 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 করতে করতে হবে, রোল করো। স্যার গ্রুপ 3 সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার। আমি ইউনিটির লোকের কথা কম শুনি। আমি শুরু করে দিই, ওরা বলবে। আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, যেহেতু প্রজেক্টের সাথে জড়িত ছিলাম, ধারণা দেওয়ার চেষ্টা করছি ইকোনমিক জেন হলে কতজন জনসংখ্যা। আমি বলবো যে সবাই এটা শুনতে, কারণ হলো এইটা হলো তারা এই যারা আর কি এক্সিস্টিং লোক আছে তাদেরকে নিয়ে কাজ করতেছে। তারপরে আমরা একটু আলোচনা করব যে আসলে আমাদের কোন দিকে যাওয়া, ঠিক আছে, কোন কোন পয়েন্টটা গুরুত্বপূর্ণ। স্যার এখানে আমরা আসলে এই মিরেশ্বরায় বাংলাদেশের সর্ববৃহত্তম ইকোনমিক জোন হচ্ছে এই এলাকাটায়। এক্সিস্টিং যে জনসংখ্যা আছে 4,76,000 বর্তমানে যে প্রেডিকশন অনুসারে পাওয়া গিয়েছে, কিন্তু ইকোনমিক জোন হওয়ার পর যে 25 থেকে 30 লক্ষ লোক বলতেছে আসবে, কর্মসংস্থান হবে এর পরিবার সহ, এই জিনিসটা কিভাবে অ্যাডাপশন করবে জাস্ট আমি ধারণা দিয়েছি। কাজটা মূলত আসলে যারা নিউ তারা করেছে এবং এখানে তাদের যেটা কোশ্চেন ছিল সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। যারা কাজটা করছে আসলে তাদেরকে আমি উপস্থাপন করার জন্য বলতেছি। আসসালামু আলাইকুম, নর্থ ইউনিভার্সিটি থেকে। আমাদের মেইন কনসার্নটা ছিল কিভাবে ইকোনমিক জোন আর এটার সারাউন্ডিং ইয়াগুলোকে ভালোভাবে, স্পেসগুলোকে ভালোভাবে ডিজাইন করা যাবে। এর জন্য আমাদের ইকোনমিক জোনটা মেইনলি 3টা ফেজে হচ্ছে। 3টা ফেজের জন্য ইকোনমিক জোন ওরা প্রপোজ করতেছে 3টা গ্রিন টাউনশিপ, যে গ্রিন টাউনশিপগুলো মাল্টিপল হোটেলস আর বিভিন্ন রিক্রিয়েশনাল জিনিস, এরপর মেডিকেল কলেজ ইত্যাদি এগুলো থাকবে এগুলোর মধ্যে। এর জন্য আমরা 3টা ফেজের ইকোনমিক জোনের জন্য 3টা ফেজে গ্রিন টাউনশিপ আমরা প্রপোজ করেছি, যাতে এই গ্রিন টাউনশিপগুলো প্ল্যান্ড যে গ্রিন টাউনশিপ হবে এগুলো এখানে যেসব মানুষ থাকবে যারা হাই অফিসিয়ালস থাকবে তাদের সার্ভ করতে পারে। 3টা ফেজে গ্রিন টাউনশিপগুলো ভাগ করা হয়েছে। যা প্রথম ফেজটা যদি এইটা হয় তাহলে এটা হবে, আস্তে ধীরে উপর দিকে বাড়বে। এরপর আমরা এখানে একটা গ্রিন বেল্ট রাখছি, যেটা এই ইকোনমিক জোন আর গ্রিন টাউনশিপের মাঝখানে একটা বাফার জোন ক্রিয়েট করবে, যে কারণ ইকোনমিক জোনে অনেক ফ্যাক্টরিজ থাকবে, অনেক শব্দ হবে, আর এগুলো তো রেসিডেন্স, যাতে এরা কোনোভাবেই ডিস্টার্ব না হয়। আর এই বিভিন্ন জায়গা থেকে যে পাহাড়ি ঢল থেকে যে ক্যানেলসগুলো আসতেছে, ক্যানেলসগুলো এসে এই বরাবর সাগরে ভিড়ে যাচ্ছে। আমরা এখানে কনস্ট্রাক্টেড ওয়াটার বডি প্রপোজ করছি, যাতে এখানে পানি জমায় রাখা যায় এবং এগুলো ইজেডে আর গ্রিন টাউনশিপের যেসব ইনফ্রাস্ট্রাকচার হবে ওগুলোকে সার্ভ করতে পারে। আর এখানে 3টা পিএইচ লেভেলের ভাগ করা হয়েছে এই পুরো জায়গাটাকে, 1 ফসলি, 2 ফসলি আর 3বার ফসল হয় এরকম।
এই জায়গাটা পুরো এই জায়গাটায় বছরে একবার ফসল হয়, কারণ এখানে সল্ট ওয়াটার মাঝে মাঝে এন্টার করে। এর জন্য এই জায়গাটা আলটিমেটলি ওরা এখন থেকে আর কি ওরা ডেভেলপ করা শুরু করছে যে অন্য কিছু করা যায় নাকি মেরিন ড্রাইভের পাশে এই বরাবর, কারণ ডেভেলপ হবে মেরিন ড্রাইভের পাশে। এটা আমরা এর জন্য গ্রিন টাউনশিপের জন্য প্রপোজ করেছি। আর এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ভালো ফসল ফলানোর 3 ফসলের জন্য। এর জন্য এই বেলটা আমরা স্পেসিফিক্যালি ডেডিকেটেড টু এগ্রিকালচার এটার জন্য রাখছি। আর এখানে যে এইসব বাজারসগুলো আছে এগুলো আমরা ইনটেক্ট রাখতে চাচ্ছি, যাতে এখানে কোনো রকম চেঞ্জেস না আসে, এই বরাবরই স্প্রেড করে। আর এখানে এই সেটেলমেন্টসগুলো আর ইয়াগুলো আমরা মূলত এগ্রিকালচারাল যে বিষয়টা আছে এটাকে কম্প্যাক্ট রাখতে চাইছি একটাই কারণে, কারণ এখনকার সোশ্যাল যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা যেন বজায় থাকে। সেই জন্য আমরা এখানে এগ্রিকালচারাল যে ল্যান্ড, এখানে প্রায় 35% মানুষ এগ্রিকালচার ল্যান্ড ইউজ করে তারা প্রোডাকশন করে, তো তাদের ওই ইকোনমিক অ্যাক্টিভিটিটাকে ওই স্ট্রাকচারে রাখার জন্য আমরা এই কনজারভেশনটা করেছি। সেই সাথে আমরা আরো একটা চেষ্টা করেছি যে ও যেটা বলে গেল যে গ্রোথ সেন্টারগুলোকে মিক্স ডেভেলপমেন্টের মাধ্যমে লিনিয়ার প্যাটার্ন ডেভেলপমেন্ট করতে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে নতুন যারা আসছে তারা ম্যাক্সিমামই তো আসবে এখানে এই যে ইকোনমিক জোনটা হচ্ছে ইজেড এর উপর বেস করে, কিন্তু যারা এখানে এক্সিস্টিং পিপল তাদেরও তো ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে, না হলে তো সোশ্যাল ক্লাসের ডিসপ্যারিটি তৈরি হবে। এই জন্য আমরা এখানে গ্রোথ সেন্টার বেস করার চেষ্টা করেছি এবং লিনিয়ার ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছি। এবং সেই সাথে ট্যুরিজমের কথা, আমরা কানেক্টিভিটির কথা চিন্তা করে আমরা ট্যুরিজমগুলোকে ইকো ট্যুরিজম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটাই ট্যুরিজম অ্যাট্রাকশনকে কেন্দ্র করে আমরা কিছু ইকো রিসোর্টের কথা চিন্তা করেছি। এবং আমরা দুইটার দিকে খেয়াল রেখেছি। নাম্বার 1 হচ্ছে আমরা চিন্তা করেছি যে যারা ট্রেকিং করবে তাদের ট্রেকিং এর এই ইকো রিসোর্ট থেকে তারা ট্রেকিং করতে পারবে। সেই সাথে যদি তারা বাই রোড যেতে চায় আমরা বাই রোডেও তাদের জন্য এই ব্যবস্থাটা রেখেছি। এবং সেই সাথে আমাদের এইখানে এই ইকো ট্যুরিজমের সাথে এগুলো ওয়াটার রিজার্ভার হিসেবে কাজ করবে, যেহেতু এখানে প্রায় 100%ই শ্যালো আর্সেনিকের মানে কন্টামিনেটেড। সো সেই কারণে আমরা যদি রেইন ওয়াটার হারভেস্টিং করতে পারি তাহলে এখানকার এক্সিস্টিং পিপলের এবং ফিউচার যে ফোরকাস্টেড পিপল আছে তাদের পানির চাহিদাটা অনেকাংশে মেটানো সম্ভব হয় যদি রেইন ওয়াটারটাকে হারভেস্টিং করা যায়। এবং সেই সাথে আমরা আরো একটা বিষয়ের কথা চিন্তা করেছি যে সার্কুলার, এখানে পরবর্তীতে যখন 50 বছর পরে বা 20 বছর পরে যখন ইকোনমিক জোনগুলো সবগুলো চালু হয়ে যাবে তখন তাদের জন্য রোড কানেক্টিভিটি লাগবে। আমরা অলরেডি জেনেছি যে এই দিক থেকে একটা 4 লেন এসে এদিক দিয়ে বেরোবে এবং এখানে একটা 6 লেন প্রপোজ আছে। সো আমরা এইটাকে একটা বেল্ট হিসেবে চিন্তা করে আমরা একটা সার্কুলার রোডের কথা চিন্তা করছি, যারা কিনা এই জায়গাটাতে কমিউট করতে পারবেন এবং একটা লুপ হিসেবে কাজ করবে। সো সেই দিক থেকে হচ্ছে এখানে পাবলিক ট্রান্সপোর্ট যদি ইম্পোজ করা যায় তাহলে এই জায়গাতে ইন্টারনাল এবং এক্সটার্নাল যে কানেক্টিভিটি সেটা অনেক বৃদ্ধি পাবে। এবং এক্সিস্টিং পিপলদের মধ্যে আরো যেটা মেইন থাকবে যে তাদের এই জোনগুলোর এই ইকোনমিক জোনের কারণে তাদের যে দূষণ, এই দূষণ যেন না হয় এই জন্য আমাদের এই গ্রিন বেল্টের ধারণাটা ছিল। এবং সেই সাথে হচ্ছে আমাদের আরো একটা বড় ধারণা ছিল যে এই দিকের যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিগুলো যেন একইভাবে করিডোর ধরে যেন ডেভেলপমেন্টটা একই প্যাটার্নে যেতে পারে। এজন্য আমরা এখানেও মিক্স ল্যান্ডস প্রপোজ করেছি এবং এই দিকটাতেও আমরা ইকো ট্যুরিজমের দিকটা চিন্তা করেছি যে ওইটাও একটা হিলি এরিয়া, সেখানেও আমরা ইকো ট্যুরিজম করতে পারি। এবং সেই সাথে আমাদের অন্য আরো বেশ কিছুই ছিল যে গ্রিন টাউনশিপ এবং গ্রিন টাউনশিপের বিষয়টা আমরা 3টা ফেজে করার চিন্তা করেছি। কারণ হচ্ছে প্রথমে হয়তো বা এত মানুষ একসাথে আসবে না, এখানে অল্প অল্প করে ওয়ার্ক অপরচুনিটি ক্রিয়েট হবে, সেই সাথে এই টাউনশিপটা বাড়বে। সো আমি বাকি কথা বলছি বাকিদেরকে। লাস্টলি যেটা আমরা চিন্তা করেছিলাম সেটা হচ্ছে যে এক্সিস্টিং যে স্থানীয় যারা থাকে তাদেরকে কিভাবে নতুন ইনকামিং যারা আসবে ওখানে তাদেরকে কিভাবে ইন্টারাক্ট করানো যায় সেটার পিছনে আবার গ্রিন বেল্টটা কাজ করছে। যেরকম গ্রিন বেল্টটা এখানে এসে একটু এক্সপ্যান্ড করেছে, প্লাস এখানে লেকগুলো অনেক সুন্দর করে ছড়ানো আছে। এটা আই থিঙ্ক একটা সুন্দর একটা পাবলিক স্পেস হিসেবে কাজ করতে পারে। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে আমরা এক্সিস্টিং অ্যান্ড পরে যারা আসবে তাদেরকে আমরা ইন্টারাক্ট বা একটা কমিউনিটি স্পেস হিসেবে দিতে চাচ্ছিলাম। আরেকটা জিনিস যেটা চিন্তা করেছিলাম সেটা হচ্ছে যে ওখানে অনেক দিঘি আছে,
তো দিঘিগুলো কিছু কিছু দিঘি আছে যেগুলো অনেক সুন্দর অবস্থায় আছে এখন, আর কিছু কিছু এখন অনেক প্রায় ডিস্ট্রাক্টেড বলা যায় ওয়েস্ট ডিসপোজালের কারণে। সো আমাদের প্ল্যানে আছে যে আমরা এগুলোকে কনজারভেশন করবো, ওয়েস্ট রিমুভাল করে আমরা এগুলোকে প্রিজার্ভ করবো অ্যান্ড টুরিস্ট অ্যাক্টিভিটি স্পট হিসেবে এগুলোকে কনসিডারেশনে রাখবো। আরেকটা যেটা চিন্তা করেছিলাম যে এখানে আমাদের একটা কালচারাল হেরিটেজ একটা কনজারভেশন সাইট হবে। এখানে আমাদের একটা জমিদার বাড়ি আছে অ্যান্ড এটা টুরিস্ট অ্যাট্রাকশন স্পট হিসেবে এটা কাজ করতে পারে। এবং ইকো পার্কগুলো পরিশ্রমের জায়গা, এবং আমরা এখানে বেশ কিছু ইকো পার্ক দেখানোর চেষ্টা করেছি যে জায়গাগুলোতে গ্রিন বেল্ট এবং গ্রিন বেল্টের পাশাপাশি এই জায়গাগুলোতে নতুন এরা যাচ্ছে নতুন একটা শহরে, এবং যারা এক্সিস্টিং পিপল আছে তাদের মধ্যে তো একটা মেলবন্ধন দরকার হবে। সেই সোশ্যাল কোহেশনটা তৈরি করবে এই ইকো পার্কগুলো, কারণ এখানে তাদের মধ্যে সোশ্যাল ইন্টারাকশনটা বাড়বে, তাদের কমিউনিটি নেসটা মানে উই ফিলিং নেসটা গ্রো করবে। এবং সেই সাথে হচ্ছে এক্সিস্টিং ওপেন স্পেস গুলো, ভাই বলতেছিলেন যে এক্সিস্টিং যে ওপেন স্পেস গুলো আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলের যে খেলার মাঠগুলো আছে সেই মাঠগুলোকে ওপেন স্পেস হিসেবে আগে থেকেই সুরক্ষা করা, কারণ একটা জায়গাতে যখন এরকম একটা লার্জ স্কেলে ডেভেলপমেন্ট হয় তখন দেখা যায় ওপেন স্পেস বা এই খাস জমিগুলোর হচ্ছে দখল হয়ে যায়। সেই দিকগুলোতেও আমাদের পলিসি লেভেলে ইন্টারভেনশন থাকবে। বাকিটা ভাই ওকে। থ্যাংক ইউ। সবই বলা হয়ে গেছে, আমি একটু অ্যাড করতে যাচ্ছি। এখানে এগ্রিকালচার কনজারভেশন জোন, এটা মূলত ওয়াটার লগিং এর উপরে বেস করে করা হয়েছে 50টি ওয়াটার লগিং এরিয়া হিসেবে। তো এখানে ইরিগেশনের জন্য আমরা মহামায়া লেকে একটা কানেক্টিভিটি ক্যানেল এক্সিকিউট করার চেষ্টা করেছি যাতে এগ্রিকালচার জোনটা প্রোটেক্টেড অবস্থায় থাকে। এছাড়া এখানে যে এক্সিস্টিং গ্রোথ সেন্টারগুলো আছে সেখানে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এক্সিস্টিং গ্রোথ সেন্টারগুলোতে আমরা কিছু মিক্সড ইউজ প্রপোজ করার চেষ্টা করেছি যাতে অ্যাক্টিভিটিগুলো এখানে ইপিজেড হওয়ার কারণে যে কেমিস্ট্রিটা তৈরি হবে এবং এখানে এক্সিস্টিং ইনহেবিটেড এবং অ্যাক্টিভিটি থাকার কারণে যে চেঞ্জটা আসবে সেটা যাতে সচল থাকে, এই জন্য আমরা এখানে কিছু মিক্সড ইউজ প্রপোজ করেছি। তো দ্যাটস অল। স্যার এখানে আরো যে স্যার যে লোকাল যে রোডগুলো আছে স্যার এই বরাবর আমরা মানে কমার্শিয়াল যে ছোটো ছোটো অ্যাক্টিভিটি এই বরাবর রাখার আমরা চেষ্টা করছি স্যার। আচ্ছা যে এখানে যে ওয়েস্ট হবে প্রডিউস হবে, আমরা যেহেতু এখানে পৌরসভা আছে দুইটা, তারপর দুই পৌরসভায় দুটো ওয়েস্ট ডাম্পিং স্টেশন আছে, আর এটা যেহেতু ইমপ্লিমেন্ট অথরিটি পৌরসভা অ্যান্ড উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন, উপজেলা পর্যায়ে ঠিক উত্তর এবং দক্ষিণ দিকে আমরা দুইটা ওয়েস্ট ডাম্পিং স্টেশনের একটা চিন্তা ভাবনা করেছি। কোথায় স্যার? এটা উত্তর এবং দক্ষিণের যে কোনো জায়গায় ড্রয়িং নাই ফ্লাশ ফ্লাডের যে ম্যাপটা সেটা নিয়ে কোনো কাজ? স্যার ফ্ল্যাশ ফ্লাডের উপর ডিপেন্ড করে স্যার ডিগ্রিকে বেস করে আমরা এগ্রিকালচারের এইটা ফ্লাশ ফ্লাড হলে তো ফ্লাশ ফ্লাডের সঙ্গে প্রচুর বালু আসে, বালু এসে এগ্রিকালচার ল্যান্ড ডিস্ট্রয় হয়ে যায়। স্যার এই জন্য তোমরা ওইটাকে নিয়ে কিভাবে কাজ করবে আমি বুঝলাম, সেটাকে এগ্রিকালচার ল্যান্ড ঘোষণা করছে কিভাবে? ফ্লাশ ফ্লাড যেখানে জমে সেখানে কিন্তু পরবর্তীতে ফসল হয় না, কারণ ওটাও ওই উপর থেকে সব বালু নিয়ে এসে পুরাটা হলুদ হয়ে যায়। স্যার 5 ডিগ্রি মানে সবচাইতে কম যেটাতে সেটাতে আমরা স্যার প্রপোজ করব। ও আচ্ছা, যে জায়গায় ফ্লাশ ফ্লাড হয় না সবচাইতে কম, তাহলে কোন জায়গাটা হয় না বুঝুন? স্যার এটা ওনার একটা ম্যাপ ছিল স্যার, থিমেটিক একটা ম্যাপ ছিল, ওখানে এটা 5 ডিগ্রি দেখানো হয়েছিল। 5 ডিগ্রিতে সবচাইতে বেশি মানে পানিগুলো জমে, এই কালো যে জায়গাটা সেই জায়গাটা ফ্লাশ ফ্লাড হয় না। এই ফ্লাশ ফ্লাডটা কমানোর জন্য আমরা এই ক্যানেলগুলোকে ওয়াইডনিং করতেছি আর পুরোটা সাগরের সাথে কানেক্টেড করতেছি যাতে পানিটা সরে যায়। আর উপরে যে ওয়াটার
রিজার্ভার গুলো আছে ওগুলাই মেইনলি ফ্লাশ পার্ট গুলো আমাদের কন্ট্রোলে সাহায্য করবে স্লুইস গেট দিয়ে স্যার পানিটাকে নিয়ন্ত্রণ করা হবে। মানে পানিগুলো যদি এখানে জমা রাখা হয় তাহলে পিডির কাছে আমার প্রশ্ন, আসলে মহামায়া লেক হওয়ার পর কি ওই মহামায়ার কি বলে তোমার পূর্ব দিকে না পশ্চিম দিকে তোমার কি ফ্লাশ ফ্লাডের ইমপ্যাক্ট কমেছে কি? অলরেডি স্যার এটা তো রেগুলেটেড স্যার, এবং আপনার ইকোনমি আপনার মহামায়ার যে এটা আছে স্পিড আপনি দেখেন স্যার, এই দুটো খাল স্যার, এই দুটো খালকে সেই ক্যাশম্যান এরিয়া যদি করি, একটা জিনিস আমরা বলতে ভুলে গেছি স্যার, এটা হলো মহামায়ার যে লাল দাগ দুটো ক্যাশম্যান এরিয়া, এগ্রিকালচার জোন বাফার জোন আর এখানে যত এগ্রিকালচার সেইটাকে প্রেসার করে, এবং বর্ষাকালে আমরা যখন গিয়েছি স্যার এটা কিন্তু সুন্দরভাবে রেগুলেট করে, এবং এই জায়গা কিন্তু স্যার আপনার গ্রিনের মধ্যে পড়ছে স্যার। এই যে ফার্স্ট পার্ট হয় না, রেগুলেটেড হয় না তা না স্যার, কিন্তু এটা যদি স্যার রেগুলেট না করে খারাপ অবস্থা হয়ে যাবে। সেই খারাপটা কি নিচের দিকে দেখা যায় না? এখানে স্যার আপনার এই জায়গাটা অল্প স্যার, এদিকে নাই বলতে গেলে স্যার, এটা অল্প অল্প ভিডিও দেখলাম, সেই ভিডিওটা কোন জায়গায়? এই যে স্যার আমাদের উপজেলা আছে, আমাদের পৌরসভা, এই পৌরসভা এদিকে স্যার, এদিকে এই জায়গাটা। তার মানে ওই যে ওরা কিন্তু রেল লাইন আর রাস্তাকে নিয়ে কোনো কাজই করে না। আসলে স্যার ওরা স্যার মানে বুঝতে সময় চলে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে সবচেয়ে যে হাঁটছে সেই তো ছিল, যে হলো সবচেয়ে বেশি জানে। তথ্য দিচ্ছি স্যার, তথ্য দিয়ে আসলে আমি ইন্টারভিউ করি নাই, তাদেরকে ছেড়ে দিচ্ছি করার জন্য, বলছি এই সমস্যাগুলো হয়। তো অর্ধেক সত্য হয়েছেন, যার জন্য রাস্তা আর রেল লাইনের মাঝখানে হচ্ছে সবচেয়ে ফার্টাইল ল্যান্ড, সেটা নিয়ে কোনো কাজ নেই। ঠিক আছে, প্রশ্ন কার প্রশ্ন নেই? ঠিক আছে, ওই যে নীলের সঙ্গে ওই হলুদটা, এইগুলো হলো টাউনশিপ, তাই তো? মানে এই ফেজ হলে এইটা, ওই ফেজ হলো ওইটা, মাঝখানে সাদা অংশটা স্যার এগুলো এক্সটেন্ড করতে পারবে, মানে এগুলো এক্সটেন্ডেড তো লেখা নাই, লিখে দিতে হবে। অবশ্যই গ্রোথ সেন্টারগুলোতে আপনারা হচ্ছে বিভিন্ন ইউজ বলছেন, তাই না? ইউজগুলো কি সেটা হবে ডিফাইন করলে ভালো হবে। ইউজগুলো হচ্ছে এখানে আমরা এটা কি কমার্শিয়াল হবে নাকি আমি অন্য কিছু দেব, নাকি এটা কাঁচা বাজার হবে, এটা একটা ইম্পর্টেন্ট। না, আমরা যেটা মানে আমরা হয়তো এখানে প্রেজেন্টেশন উল্লেখ করতে পারিনি, আমাদের এখানে যেটা চিন্তা ছিল যে এই হাইওয়েটা জুড়ে যে নোটগুলো আছে, এই নোটগুলোতে হচ্ছে টুরিস্টদের জন্য অ্যাকোমোডেশন করা, যে যারা টুরিস্ট অ্যাট্রাকশন গুলোতে দেখতে আসবেন তারা রিসোর্টও থাকতে পারেন এবং টুরিস্ট অ্যাট্রাকশন আরো বেশি হতে পারে। তো সেক্ষেত্রে হাইওয়ের পাশে আমি যদি একটা বিল্ডিং দাঁড় করাই দিই তাহলে তো ধানমন্ডির মতো অবস্থা হবে, বনানীর মতো। হাইওয়ের পাশে থাকবে মিক্স ইউজ, আর ট্যুরিজমের জন্য যেগুলো থাকবে ওগুলো হচ্ছে আমরা এই জায়গায় এইসব জায়গায় প্রপোজ করছি। এগুলো হচ্ছে হিলি এরিয়া, এগুলোর চারিদিকে একদম শান্ত পরিবেশ। এখানে আমরা যদি হোটেলস অর রিসোর্ট প্রপোজাল দিই চারপাশে স্ট্রিপে, হ্যাঁ এটা রোডের স্ট্রিপে যদি আমি ল্যান্ড ইউজ প্রপোজ করি তাহলে হচ্ছে আমরা এটা সেটা হচ্ছে কনজেশন বেড়ে যায়, কারণ এমনিই তো সেখানে ভেহিকল চলতেই থাকবে। না, আমরা রোডের পাশে টুরিস্ট রিলেটেড কোনো কিছু প্রপোজাল দেইনি, আমরা সব টুরিস্ট রিলেটেড যা আছে সব আমরা ভিতরে করছি। আর এই পাশটা হচ্ছে মিক্সড ইউজ, হয় না যে রোডের পাশে আপনারা হচ্ছে একটু অ্যাক্টিভিটিস রাখতে চাচ্ছেন, কমার্শিয়াল অ্যাক্টিভিটি। এটা মূলত যদি আপনি ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট টিওডির কথা করেন, তাহলে আমরা মানে আমাদের ইন্টারেস্ট ছিল টিওডি বেস। ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট এটা একটা কিন্তু মাস ট্রানজিট এরিয়া, মানে একটা হাইওয়ে প্লাস হচ্ছে এখানে কিন্তু রেগুলারই ট্রানজিট হচ্ছে। তো এইটা চারপাশ দিয়ে যে ডেভেলপমেন্টটা হবে সেটা অবশ্যই ওই বিষয়গুলোকে মাথায় রেখে হয়তো বা মানে পলিসি লেভেলে ইন্টারভেনশনটা হবে, আই থিংক সো। যেমন ব্যাংকস, আমি ওদের পরে কথা বলি। ম্যাডাম আপনি তো গ্রুপে বেশি সময় কাটিয়েছেন স্যার, এখন এই প্রশ্নগুলো তখন যদি ধরিয়ে দিতেন তাহলে বোধহয় সুবিধা হতো। আর একটা অ্যান্সার কিন্তু আমি পাইনি, আপনাকে বারবার প্রশ্ন করেছিলাম এই যে এক্সিস্টিং যে ট্রাফিক সিনারিও, এটা ডিজাইন স্ট্যান্ডার্ডটা কি হবে, আপনি তখন বলেছেন এটা পরে। তো এখন এই প্রশ্নগুলো তো তা উত্তর দিতে পারে, আমি উত্তর দিতে পারছি না। এটা আমার কমেন্টস,
ঠিক আছে, আমি ঠিক আছে। ইয়ে করি নাই, আমি এটা বলছি আর কি, যেটা চিন্তা করা উচিত আর কি, ঠিক আছে। চিন্তা করতে হবে। আচ্ছা, আমার একটা জিনিস জানার দরকার ছিল, আমরা সোশ্যাল পয়েন্টের এগেইনস্টে আমরা আসলে কি করতে চাইছি, আমাদের অবজেক্টিভটা কি ছিল, কি করতে চাইছি? আমাদের মানে সোশ্যাল আমরা যে বিষয়গুলোকে মূলত মাথায় রাখতে চেয়েছিলাম যে নাম্বার ওয়ান, এখানকার যারা এক্সিস্টিং লোকাল পিপল আছে তাদের যে জীবনযাত্রা, তাদের যে সোশ্যাল স্ট্রাকচার প্লাস কালচার স্ট্রাকচার, সেটা যেন বিঘ্ন না হয়। তারা মানে দেখা যায় যে এরকম জায়গাতে আপনি যদি ঢাকা এপিজেডের কথা চিন্তা করেন, ঢাকা এপিজেডের আগে যে মানে লোকাল পিপল ছিল, ঢাকা এপিজেড হওয়ার পরে কিন্তু তারা সেখান থেকে সরে গেছে, কারণ আস্তে আস্তে ল্যান্ড ভ্যালু বেড়ে গেছে, তাদের জীবনযাত্রার এটাও চেঞ্জ হয়ে গেছে। তারা হয়তো আগে এগ্রিকালচার বেস ছিল। তো আমাদের প্ল্যানের প্রথমে এটা আমরা ক্লিয়ার করেছি যে এগ্রিকালচার ল্যান্ডটা আমরা কনজার্ভ করবো, যাতে কিনা তারা এখনো কিন্তু মানে এগ্রিকালচার বেস তাদের ইকোনমি, তো সেটা যেন ঠিক থাকে, নাম্বার ওয়ান। দেন নাম্বার টু তে আমাদের ছিল যে ট্যুরিজম করার ফলে যদি তাদের সোসাইটির উপর ইম্প্যাক্টটা যেন না পড়ে, সেজন্য আমরা ইকো ট্যুরিজমকে প্রমোট করেছি, এবং সেই সাথে আমরা এখানে তাদের মধ্যে সোশ্যাল কোহেশনকে বিল্ড আপ করার জন্য, যারা নিউ কামার থাকবে এবং যারা এক্সিস্টিং পিপল তাদের মধ্যে সোশ্যাল কোহেশন বিল্ড আপ করার জন্য আমরা এখানকার যে পার্ক বা হচ্ছে যে হেরিটেজ পয়েন্টগুলোকে আমরা শো করেছি, সেই জায়গাতে তাদের মধ্যে সোশ্যাল ইন্টারাকশনটা বাড়বে। তো এইভাবে আমরা সোসাইটিতে মানে সোশ্যাল ইনক্লুশননেসটাকে আমরা প্রমোট করার ট্রাই করেছি এই জায়গাটাতে। তো সেই ক্ষেত্রে মানে এটা একটা কমেন্টস আর কি, যে আমরা সাধারণত চেষ্টা করি তাদেরকে তাদের মতো রাখার জন্য, কিন্তু আসলে যেটা হয় ডেভেলপমেন্টে যে মার্কেট ফোর্স যেটা থাকে ওইগুলাকে বের করে দেয়, রেদার কি উল্টাভাবে চিন্তা করা যায় না, তাদেরকে কম্পাইটেবল করার চিন্তা করাটা, যে ওরা যেন এই জায়গাগুলোর জন্য কম্পিটিটিভনেস একটু এগিয়ে আসতে পারে, মানে উল্টাভাবে মার্কেটের ফোর্সটা এমনভাবে তৈরি করা যে একদল লোক আছে যারা নতুন আসছে, তারা সাথে মিশতে চাবে না, আবার এদেরকে যদি একটু পুশ থেকে ব্যাক করে সামনের দিকে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু তারাও এটার জন্য অ্যাপ্লাই করতে পারে, এই ফ্যাসিলিটিটা নিতে পারে। তো সেই জায়গাগুলো থেকে একটু কাজ করা যেতে পারে। অবশ্যই সোশ্যাল এখন মানে যদি এখানে যারা লোকাল পিপল আছে, এটার তো বিশাল বড় একটা মানে কনস্ট্রাকশন ওয়ার্ক হবে, সেই সাথে অনেক জব অপরচুনিটি ক্রিয়েট হবে। তো সেক্ষেত্রে যদি তাদেরকে স্পেশাল ইনসেন্টিভ দেওয়া হয় যে এখানকার লোকজন এখানে সুযোগটা পাবে, তাহলে অবশ্যই তারা এখানে আগে আসবে। সেটা তো এমনি এমনি হবে না, না সেটা আমাদের পলিসি লেভেলে প্রপোজ করতে হবে, পলিসি লেভেলটা না। যেমন ধরেন তাদের এডুকেশন, তাদের ট্রেনিং, তাদের তারপরে ওই যে আমাদের কিন্তু সোশ্যাল স্টাডির একটা বড় একটা অংশ আছে, সেখানে আমরা জানি যে এখানকার সোসাইটি কি কি ধরনের প্রবলেম তারা ফেস করে, তাদের শিক্ষাগত যোগ্যতা, যেমন আমরা এখানে শিক্ষার দিকে মানে শিক্ষা স্বাস্থ্যের দিকে কি আমরা আরেকটু ফোকাস করতে পারতাম কিনা, যে এইখানে যে একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হচ্ছে, এখানে কিন্তু ইন্ডিজিনিয়াস লোকজন আছে, এই পাশে আরো কিছু লোকজন আছে যারা একদম পাহাড়ি লোকজন, তাদের ভিতরে নলেজ বা এডুকেশন ট্রেনিং এগুলাকে প্রোভাইড করে কম্পাইটেবল করা, এই ধরনের সুযোগ থাকলে মনে হয়, আমি জানি না এটা না তাহলে অবশ্যই আমরা ওই দিকে যদি আরেকটু ফোকাস করতে পারতাম, আমাদের জন্য হয়তো আরো ভালো আউটপুট আসতো। আমরা সময় স্বল্পতার কারণে সেটা হয়তো পাই। তানজির সাহেব করেছে আর কি সামাজিক পয়েন্টগুলো, এই ভিউটা সোশ্যাল, তোমার তো সোশ্যাল নাকি, তো এখানে একটা বিষয় ছিল, অত একটা গ্রুপকে আমি বলেছিলাম ইম্পর্টেন্ট ভিউ আর কি, এটা মিরেশ্বরে কঠিন একটা বিষয় চলছে আর কি, দারাইল্লা চট্টগ্রামের যে বিষয়টা আর কি, এটা ম্যাডামদের গ্রুপকে আমি বলেছিলাম যে দারাইল্লা হলো যারা ফেনী নোয়াখালী থেকে আসছে, আর চট্টগ্রামে হলো চট্টগ্রামে বেল থেকে এসেছে, অলরেডি তারা স্পেশালি ডিফারেন্ট ইতে জোনে আছে আর কি, আমার কাছে তথ্য আছে বলেছিলাম আর কি। আর এখন যদি মিরেশ্বরায় যে আরো যদি 25 লক্ষ ঢুকে, তারা নতুন একটা ফিনোমেনন এবং নতুন একটা গ্রুপ, তারা সেই বিষয়টা এমনি দুটো আছে আর তিনটা আসবে, এবং তারা রুল আউট করবে আর কি, যে পয়েন্ট আউট করলো সেই পয়েন্ট আউট আমাদের চিন্তা করতে হবে আর কি ভবিষ্যতের জন্য। তারা কি স্পেশালিও তারা সেগ্রিগেট হয়ে বসে আছে, খুব ইন্টারেস্টিং, কিছু জায়গায় মিক্সড হয়েছে আর কিছু জায়গায় স্যার অলরেডি স্পেশালিটি থার্ড গ্রুপ দিয়ে, মানে আমরা স্যার দেখেছি যে ওই এলাকার লোকজন জমি বিক্রি করে পাহাড়ে চলে যাচ্ছে আর কি, অলরেডি আমরা এটা দেখেছি, ওইখানে যে মানুষের সাথে কথা বলে দেখেছি। তো এইটা তো আসলে কাম্য না, তার মানে কি তাদেরকেও ওই এই পর্যায়ে তাদের এই বার্গেনিং ক্যাপাসিটিটা বাড়ানো বিভিন্ন ভাবে, অনেকগুলো হয়ে আছে এগুলো বাড়ানো। ইকোনমিক দিকে স্যার আপনি যে যখন গেছিলেন ওই দিকের অনেক ছোট ছোট বাড়ি ঘরওয়ালারা জায়গা বিক্রি করে এদিকে চলে আসতেছে পাহাড়ের দিকে, এদিকে জায়গা কম, ওইদিকে বিক্রি করে দিয়ে অলরেডি এখনই শুরু হয়ে গেছে। স্যার এইখানে একটা কথা বলতে চাচ্ছি যে পাহাড়ের দিকে যাচ্ছে, এটা কিন্তু অ্যালার্মিং। পাহাড়কে যদি টেম্পার করা হয় তাহলে সেই চিটাগাঙ্গের মতো ল্যান্ডস্লাইডের ঘটনা কিন্তু চলে আসবে, এটাও কিন্তু মাথায় রাখার একটা বিষয়। মানে আর কোন রোড থেকে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আজকের যে ফাইন্ডিংস, এগুলো প্লিজ রাইট ইট ডাউন, পয়েন্ট আউট করে। আমাদের মনে হয় আজকের যে ফাইন্ডিংস সেইটা মনে হয় তোমার উচিত মানে
এই যে সিনারিওটা নিয়ে পিডি এবং যারা টিম আছে তাদেরকে নিয়ে চিটাগাং মানে প্রজেক্ট এরিয়ায় গিয়ে প্রজেক্টের প্রশাসন যারা আছে তাদের সঙ্গে একটু এটাকে আর একটু ব্রেন স্ট্রমিং করা, যেমন পাহাড়ে চলে যাচ্ছে এবং ল্যান্ডস্লাইড হবে, পাহাড় তো সরকারের, কীভাবে যায়, তার মানে এটা কোনো না কোনোভাবে কাগজপত্র তৈরি করে নিয়ে তারপর ওদের পাহাড়ে তো থাকার জায়গা নেই, নিশ্চয়ই কাটবে, কাটার সঙ্গে সঙ্গেই কিন্তু পাহাড়টা এক্সপোজ হয়ে যাবে এবং এটা পরবর্তী বৃষ্টি এবং একসঙ্গে বর্জ্যপাতেও মারা যাবে। তারপরে কনসিকুয়েন্স হলো যেটা আমরা গত বছর দেখেছি, এরকম একটা ঘটনা ঘটবে এবং এই ঘটনা যদি ওই যে কি বলে মহামায়ার আশেপাশে হয় তো মহামায়ার বাঁধ ভেঙে ভেঙে নিয়ে সব চলে যাবে, আর একটা বড় ডিজাস্টার এটা হতে পারে। সুতরাং এইটা মনে হয় এটা প্রশাসন যারা আছে আমার মনে হয় ডিভিশনাল কমিশনের সঙ্গে তোমার একটা মিটিং পেন্ডিং আছে, সেই মিটিংয়ে আমার মনে হয় তুমি এই সিনারিওগুলো যদি আলোচনা করো, অ্যাটলিস্ট যেহেতু তারা প্রশাসন এবং তাদের এখানে থাকলে এই জিনিসগুলো নিয়ে তারা একটু কনসার্ন করতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা ফার্দার কিভাবে আমরা এটা থেকে কিভাবে আমরা কনক্লুড করবো, আমরা জিনিসটা এটা প্ল্যানিংয়ে ডিজাইনে কিভাবে কাজ করবে, আমরা তিনটা একদম ডেফিনিট সিনারিও পেয়েছি, এখন স্ট্রাকচার প্ল্যানে কিভাবে এই জিনিসটাকে আসবে সেটা একটা বিবেচ্য বিষয়। তো এটা পিডিকে কিভাবে চিন্তা করছি স্যার, মেনলি স্যার যে তিনটা প্রেজেন্টেশন হলো তিনটা গ্রুপের স্যার, তো এটা তারা খুব ভালো প্রেজেন্টেশন করেছে, আমি কিছু আমাকে থিম দিয়ে দিয়েছি। আমি যদি ইকোনমিক গ্রুপেরটা আসি স্যার, তাদের যে নতুন এই যে একটা বেল্টের মধ্যে সব কিছু নিয়ে আসে, যদিও এটা রিয়েলিস্টিক না তারপরও তাদের আইডিয়াটা আমাদের পছন্দ হয়েছে আর কি। এবং গ্রোথ সেন্টার যে বিষয়গুলো, সেই গ্রোথ সেন্টারকে তারা হাইলাইট করে, গ্রোথ সেন্টারকে অবশ্যই আমাকে গুরুত্ব দিয়ে বিবেচনা আনতে হবে। আর যে বিষয়গুলো তারা বলেছে আপনার ক্যানেলের বিষয়, ওয়াটার রিজার্ভার, ভূমিকম্প, এগ্রিকালচার জোন, ফিশারিজ, এখন বিষয় হলো যে এইগুলোকে এখন স্যার আমরা যে স্ট্রাকচারটা আনবো তারা কি স্যার ওই ডিটেল আপ করার জন্য নর্থ সাউথ ইন্ডাস্ট্রি করবো, এগুলো কোনো মডেলের মাধ্যমে ডিটেল অ্যাকশন প্ল্যান করে দেওয়া যায় কিনা, এগুলো এটা তো অন্য জিনিস, এটা তো কিভাবে স্ট্রাকচার প্ল্যানের মধ্যে জিনিসটা ঢুকছে, দ্যাট ইজ